হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আমি তোমাদের রাখি ম্যাম চলে এসেছি আজকে ক্লাস 11 সেমিস্টার 1-এর একদম কেমিস্ট্রির লাস্ট চ্যাপ্টারটা নিয়ে। সেমিস্টার 1-এর কথা বলছি, ঠিক আছে? তো সেমিস্টার 1-এ যেগুলো আমাদের রয়েছে সিলেবাসে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা ওয়ান শটের মাধ্যমে রিভিশন করেছি, কোয়েশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করেছি। এবং আজকে আমরা দেখব সেই একটা চ্যাপ্টার যেটা নিয়েও তোমাদের চিন্তার তো শেষ নেই। সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস, যেখানে রয়েছে গ্রুপ 13 এবং গ্রুপ 14, অর্থাৎ বোরন ফ্যামিলি এবং কার্বন ফ্যামিলি। তো দেখো, যেমনটা আমি তোমাদের এস ব্লকের ক্ষেত্রেও বলেছিলাম, তেমনটা আরেকবার আজকে বলি। সেটা হচ্ছে অভিয়ান 2.0, এই যে সিরিজ চলছে, এই যে ব্যাচ তোমরা দেখছো, এই ক্লাস তোমরা পাচ্ছ, এর আগে যে অভিযান রয়েছে তার ক্লাসগুলো তোমরা এই পিডব্লিউ বাংলার এই চ্যানেলেরই প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। এবং সেখানেও তোমরা এই চ্যাপ্টারগুলোর ডিটেলস একদম ক্লাস পাবে। তাই চাইলে ডিটেলস মানে সেটা ওয়ান শট নয়, ভেঙে ভেঙে রয়েছে, 2, 3, 4, যেরকম যেখানে প্রয়োজন হয়েছে। তো চাইলে তোমরা সেগুলোর মাধ্যমেও কিন্তু চ্যাপ্টারগুলো রিভিশন করে নিতে পারো। এবং স্পেসিফিক্যালি আজকে যে চ্যাপ্টারটা রয়েছে পি ব্লক, সেটা নিয়ে এই যে বললাম চিন্তার শেষ নেই। কেন কি, অনেক কিছু রয়েছে, সবই গুলিয়ে যাচ্ছে। কি করে জিনিসটাকে আয়ত্ত করব, কিভাবে প্রশ্নতে সেটাকে মানে অ্যাপ্লাই করব। তো তার জন্যই আজকে যেটা করব সেটা হচ্ছে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা চ্যাপ্টারটাকে ওয়ান শটে রিভিশন করব। এবং প্রশ্নোত্তরগুলো ওইভাবেই সিকোয়েন্স মোটামুটি মেনটেন করে সাজানো আছে, যাতে করে আমরা বোরন ফ্যামিলির থেকে শুরু করব এবং তারপরে কার্বন ফ্যামিলি, এবং দুটোরই ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে বারবার প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে। দেখো, এমসিকিউ তোমাদের সেমিস্টার 1-এ এইবারে হবে, ঠিক আছে, বাট যে ইম্পর্টেন্ট জোনগুলো আছে সেখান থেকে প্রশ্ন সবসময় সমস্ত পরীক্ষা কম্পিটিটিভেও এসেছে। যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আর যেগুলোর জন্য কনসেপ্টও দরকার, যেরকম ধরো ইনার্ট পেয়ার এফেক্টের কনসেপ্ট, সেখানে আমরা অক্সিডেশন স্টেট, জারণ সংখ্যা, কার কোনটা স্থায়ী জারণ অবস্থা, সেগুলো বলতে গিয়ে যেটার ব্যাখ্যা করব, তো ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে যেগুলোর কনসেপ্ট আমি বলবো, কিন্তু প্রশ্নের মাধ্যমে কনসেপ্ট বুঝবো আর তার সাথে রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকে আমরা দেখছি পি ব্লক মৌল। পর্যায় সারণী পড়ার সময়ই তোমরা জেনে গেছো যে পর্যায় সারণীটাকে আমরা SPDF এই ব্লক সমূহে বিভক্ত করেছি। এবং সেখানে এই যে পি ব্লক, কোথা থেকে পি ব্লক শুরু হচ্ছে একটু মনে করো, এগুলো তো সবসময় তোমাদের লাগবে। সুতরাং এই জায়গাগুলো একদম ক্লিয়ারলি মাথার মধ্যে থাকতে হবে যে পি ব্লক মানেই হচ্ছে গ্রুপ 13 থেকে গ্রুপ 18। না না না, এতগুলো গ্রুপ নিয়ে আমরা ক্লাস 11-এ আলোচনা করি না। ক্লাস 11-এ আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে গ্রুপ 13 এবং হচ্ছে গ্রুপ 14, ঠিক আছে? এবং এই পুরোটাই পি ব্লক যেটা ক্লাস 11-এ রয়েছে, সেটাই আমাদের সেমিস্টার 1-এ সিলেবাসে রয়েছে। এবং বাকি যে গ্রুপ পি ব্লকের অন্তর্ভুক্ত, অর্থাৎ কিনা 15, 16, 17, 18, তাদেরকে আমরা ক্লাস 12-এ গিয়ে পড়বো। তাই চিন্তার কোনো কারণ নেই, বাকি চিন্তাটা ক্লাস 12-এ গিয়ে করলেও হবে, ঠিক আছে? তো এই সেমিস্টার 1-এর এই দুটো গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশনের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে তৈরি করে নেব, ঠিক আছে? রিভিশন অ্যান্ড প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো, তো প্রথমে একটা পেজ নিয়ে নিলাম, একটুখানি লিখে দেবো যে কারা কারা রয়েছে পি ব্লক এলিমেন্টস, সেখানে কারা কারা রয়েছে আমাদের এই দুটি গ্রুপে, গ্রুপ 13 এবং হচ্ছে গ্রুপ 14। দেখো, গ্রুপ 13-এ রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। পড়তে পড়তে এগুলো এমনি মনে থেকে যাবে, যদি খুব অসুবিধা হয় অনেকে অনেক রকম ছন্দ মিলিয়ে ছড়া মুখস্থ করে রাখে। সেরকম একটা খুব কমন ছড়া রয়েছে, বেগুন, আলু, গাজর, ইন, থলে। কি বললাম? বেগুন, আলু, গাজর, ইন, থলে, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে?
গ্রুপ 14-এ কারা রয়েছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এই দেখো, এইবারে কি ছড়া বলবো, এখানেও একটা ছড়া করেছি, বলি একটু। কাশি গেলে সন্ন্যাসী পাবে। কি বললাম? কাশি গেলে সন্ন্যাসী পাবে। কাশি, কার্বন, সিলিকন, গেলে জার্মেনিয়াম, মানে জিই, সেখান থেকে ছন্দ মিলিয়ে একটা ছড়া বানানো হয়েছে। সন্ন্যাসী টিন এসএন, আর হচ্ছে লেড পিবি। ঠিক আছে, তো এই হচ্ছে দুইটি গ্রুপ এবং এদের যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন সেটা একটু খেয়াল করো। পুরো পি ব্লকের ক্ষেত্রে যদি আমি লিখি, দেখো NS2 NP126, NP-তে লাস্ট সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে। তো NP126 এটা পুরো পি ব্লককে জেনারেলাইজ করে লেখা হয়েছে। যখনই আমরা গ্রুপ 13-এ চলে এলাম তখনই এটা কি হয়ে গেল? NS2 NP1, অর্থাৎ NP-তে একটা ইলেকট্রন থাকবে। এনটা কি? এনটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এন এর ভ্যালুটা পরপর পরপর বৃদ্ধি পেতে থাকবে যত ডাউন দ্য গ্রুপ আমরা আসবো। যেমন দেখো এই বোরন, কার্বন, এদের ক্ষেত্রে এন এর ভ্যালু কত? এটা হচ্ছে 2s2 2p1, এটার ক্ষেত্রে হচ্ছে 2s2 2p1 2p2। ঠিক আছে, কারণ গ্রুপ 14-এর ক্ষেত্রে আমরা NS2 NP2 দেখব জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এই ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় অনেক প্রপার্টি ব্যাখ্যা করতে গিয়ে বারবার আমরা এই ইলেকট্রনিক কনফিগারেশনকে স্মরণ করব। ঠিক আছে, পুরোটা তোমরা লিখতে পারবে। বোরনের 5টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 2p1। এখানে কার্বনের 6টা ইলেকট্রন, 1s2 2s2 2p2। আমি জাস্ট আউটার মোস্ট সেলের ক্ষেত্রে কি কনফিগারেশন থাকছে সেটাকে লিখেছি। এবং এই যে 2, মানে এন এর ভ্যালুটা 2, তার মানে এরা দ্বিতীয় পর্যায়ে রয়েছে। পর্যায় সারণীটা প্র্যাকটিস এমনভাবে করতে হবে, রিভিশন এমনভাবে করতে হবে যাতে সেটা চোখের সামনে ভেসে ওঠে। যখন আমি বলছি সেকেন্ড পর্যায়, তার মানে তোমার ধারণায় আসা উচিত যে প্রথম পর্যায়ে কি আছে। প্রথম পর্যায়ে 2টি মৌল থাকে, একজন হচ্ছে হাইড্রোজেন আর একজন হচ্ছে হিলিয়াম। একদম লেফটে হাইড্রোজেন গ্রুপ 1-এর প্রথমেই রয়েছে এবং একদম রাইটে গ্রুপ 18-এর প্রথম মেম্বার রয়েছে, যেটা হচ্ছে হিলিয়াম। এবং তারপর থেকে আমরা যেটা দেখছি, হিলিয়াম 2 অ্যাটমিক নাম্বার, 3 লিথিয়াম থেকে শুরু করে আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে পাচ্ছি। এবং গ্রুপ 1-এর লিথিয়াম থেকে শুরু করে আস্তে আস্তে বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এইভাবে চলছে। ঠিক আছে, সুতরাং আমরা আপাতত এখানে যে আলোচনা করছি সেকেন্ড পর্যায়ে, n = এখানে হচ্ছে 2। এইবারে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই দেখো আউটার মোস্ট যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখছি সেটা কিন্তু ফিক্সড থাকবে, শুধু এন এর ভ্যালুটা ইনক্রিজ করবে। যেমন এখানে হয়ে যাবে 3s2 3p1। গ্যালিয়ামের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, 3s2 3p1। গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা যখন দেখবো 4s2 4p1, এবং গ্যালিয়ামে 3d-তে 10টা ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, দেন 4s2 4p1। এবং ইন্ডিয়ামের ক্ষেত্রে একই রকমভাবে 4d10 5s2 5p1। থ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখব F-তে এবং D-তে কমপ্লিট ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যতগুলো করে থাকতে পারে। এবং সেক্ষেত্রে কি হয়, n-1d n-2f, তাহলে সেই অনুযায়ী 5-এর পর এখানে n এর ভ্যালু কত? 6, তাহলে n-2 কত হবে? 4f 14, n-1 কত হবে? 5d10, তারপরে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে এখানে 6s2 6p1। আমি এই ইলেকট্রন বিন্যাস যেগুলো লিখলাম এগুলো কিন্তু খুব কাজে লাগবে। একই রকম ভাবে তোমরা গ্রুপ 14-এর ক্ষেত্রেও লিখতে পারবে। সিলিকনের ক্ষেত্রে কি লিখবো আমরা? 3s2 3p2। জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখবো? 3d10 4s2 4p2। টিনের ক্ষেত্রে আমরা কি লিখবো? 4d10 5s2 5p2। লেডের ক্ষেত্রে আমরা কি লিখবো? দেখো 4f14 5d10 6s2 6p2। সেম, মানে যে রকম ভাবে আমরা এখানে লিখেছি সেম ভাবেই লিখেছি। তোমরা চাইলে পুরো অ্যাটমিক নাম্বার কতগুলো ইলেকট্রন আছে দেখে পুরোটা লিখতে পারো, বাট আমাদের এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, তাই বারবার বলছি ইলেকট্রন বিন্যাসকে আগে বুঝতে হবে যে কোথায় কতগুলো ইলেকট্রন আছে, তার উপর ডিপেন্ড করে অনেক প্রপার্টির ভেরিয়েশন আমরা দেখতে পাবো। যেমন ধরো প্রথমে একটা জিনিস কনসেপ্টটা বোঝো,
বহু জায়গায় আমরা দেখব যে এই যে প্রথম যে মেম্বার রয়েছে এটাকে কি বলা হচ্ছে, গ্রুপ 13 প্রথম মেম্বার, তাদের নাম অনুযায়ী এই ফ্যামিলিটার নামকরণ করা হচ্ছে, দ্যাট ইজ বোরন পরিবার বা বোরন ফ্যামিলি। এটা হচ্ছে গ্রুপ 13, যেটা হচ্ছে বোরন ফ্যামিলি, যেটা হচ্ছে বোরন ফ্যামিলি, ঠিক আছে। তার মানে প্রথম মেম্বারের নাম অনুযায়ী এই ফ্যামিলিকে নাম দেওয়া হচ্ছে। কার্বন রয়েছে এখানে, তো এটা কি, এটা হচ্ছে কার্বন ফ্যামিলি, ঠিক আছে, কার্বন পরিবার। এইবার দেখো এই প্রথম জন না অন্যজনদের থেকে, মানে এই গ্রুপের অন্য মেম্বারসদের তুলনায় একটু অন্যরকম বিহেভিয়ার, একটু অস্বাভাবিক আচরণ দেখায়। তার কিছু কারণ রয়েছে, কারণ একদম গ্রুপের প্রথম মেম্বার, তো তার সাইজ ছোট হয়। সাধারণ প্রবণতা কি বলছে? সাধারণ প্রবণতা বলছে যে ডাউন দ্য গ্রুপ একটা, যত তুমি আসছো ইলেকট্রন বিন্যাস দেখবে যে নতুন নতুন সেল অ্যাড হচ্ছে। তুমি লক্ষ্য করো এখানে এন এর ভ্যালু 2 ছিল, তারপর 3 4 5 6, তার মানে কি এনটা কি, এনটা কি, হোয়াট ইজ এন? এন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথের সংখ্যাকে নির্দেশ করছে। কে এল এম এন, যে যাদেরকে আমরা এই ইংরাজি অক্ষর দিয়ে চিহ্নিত করি, তাদেরকেই আমরা 1 2 3 4 এই সংখ্যা দিয়ে চিহ্নিত করি, তাকেই আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। সুতরাং এই যে কে এল এম এন বা n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2 অ্যান্ড সো অন, এবারে যত n এর ভ্যালুটা বাড়ছে তার মানে কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে বহিস্তম কক্ষের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন কক্ষ সংযোজিত হচ্ছে। পর্যায় সারণীতে আমি সাধারণ প্রবণতা বুঝিয়েছি, পড়িয়েওছি, তাই আর একবার বলছি যে নিউক্লিয়াসের বাইরে নতুন নতুন কক্ষ সংযোজিত হওয়ার ফলে নিউক্লিয়াস থেকে বহিস্তম কক্ষের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কিনা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কিনা পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডাউন দ্য গ্রুপ পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, মানে একদম উপরে প্রথম ফ্যামিলি মেম্বার যে, তার ক্ষেত্রে সাইজ স্মল হবে, এবং সব থেকে স্মল সাইজ যার, তার আয়নাইজেশন এনথালপি বেশি। দেখো আয়নাইজেশন এনথালপি কি বা এটাকে আমরা কিভাবে দেখবো, আমি আজকেও আলোচনা করতে করতে একবার দুবার বলেই দেব, কিন্তু এগুলো কিন্তু পর্যায় সারণীতে পুরোটা আমরা জেনারেল কি ট্রেন্ড হয় বা এক্সেপশনগুলো আমরা দেখে এসেছি, তাই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্টের জায়গা। যেমন সাইজ স্মল মানে তার বহিস্তম কক্ষ থেকে ইলেকট্রনকে অপসারণের জন্য এনার্জি বেশি লাগে। হোয়াট ইজ আয়নাইজেশন এনথালপি? না বহিস্তম কক্ষ থেকে ইলেকট্রন রিমুভ করতে কতটা এনার্জি লাগছে রিকোয়ার্ড, তো এনার্জি বেশি লাগছে মানে তার আয়নাইজেশন এনার্জি বেশি, ঠিক। তো সেরকম ভাবেই আমরা দেখবো যার সাইজ স্মল তার আয়নাইজেশন এনথালপি অনেক বেশি হচ্ছে। ডাউন দ্য গ্রুপ আয়নাইজেশন এনথালপির সাধারণ প্রবণতা হচ্ছে যে সেটা ডিক্রিজ করবে। তো এখন তো আমি সাধারণ প্রবণতা নিয়ে বলছি কথা, কিন্তু এই সাধারণ প্রবণতার সাথে সাথে যেখানে যেখানে ব্যতিক্রমী আচরণ সেগুলোও আমাদের দেখতে হবে, এবং যেই ব্যতিক্রমী আচরণ এই গ্রুপের ক্ষেত্রে আমরা ভালো মতো দেখতে পাবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এই গ্রুপেরও যা যা ইম্পর্টেন্ট জায়গা সেগুলোও আমরা দেখব। এবার আমরা চলে যাব প্রশ্নে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট নোট মাথায় রাখো, সেটা হচ্ছে দেখো প্রথম মেম্বারের ক্ষেত্রে কোনো ডি অরবিটালের গল্প হবে না। তুমি লক্ষ্য করো n সমান যখন 2, মনে আছে কোয়ান্টাম সংখ্যা বের করা শিখিয়েছিলাম, n সমান যে ভ্যালুটা আমরা পাবো n এর কোনো মানের জন্য, l এর ভ্যালু হয় 0 to n-1, মনে আছে? l এর ভ্যালু যদি 0 to n-1, এবার l এর ভ্যালু 0 1 2 3 যাই হোক, তা সেই অনুযায়ী আমরা s p d f এই উপকক্ষগুলো পাবো। এই উপকক্ষের মধ্যে আমরা l এর ভ্যালু থেকে m এর ভ্যালু, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু বলতে পারি, সেখান থেকে আমরা অরবাইটাল অর্থাৎ কক্ষক কতগুলো, এবং সে এই একটা কক্ষকে দুটো ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে, তারপর পাউলির অপবর্জন নীতি রয়েছে, সেই কক্ষকগুলোতে ইলেকট্রনের পূর্তি কিভাবে হবে সেই অনুযায়ী আমরা আফবাউ নীতি, হুন্ডের সূত্র সব কিন্তু পড়েছি কোথায়, অ্যাটমিক স্ট্রাকচারে। আর সেই কারণেই তো বারবার বলি যে পর্যায় সারণী, তার আগেই হচ্ছে পরমাণুর গঠন এবং পর্যায় সারণীর পরে হচ্ছে রাসায়নিক বন্ধন, এই তিনটে চ্যাপ্টারকে দারুণভাবে তৈরি করতে হবে। আশা করি তোমরা তো পড়েইছো, কারণ প্রথম থেকেই নিশ্চয়ই ধীরে ধীরে পড়েছো, এবং তারপরে ওয়ান শটে আমি রিভিশনও করিয়েছি। সেগুলোকে দেখো আর সেগুলোকে ভালো করে রিভিশন করে তৈরি করে নাও, তাহলে এই চ্যাপ্টারগুলোতে যা যা বলছি সেগুলো বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। নইলে মনে হবে এগুলো কোথা থেকে এলো, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি করানো জিনিস। ওকে, আচ্ছা,
তো চলো আমরা প্রথমে কোয়েশ্চেনে যাই। আর একটা কথা কি বলছিলাম আমি, ডি অরবিটালের কথা, যে এখানে কোনো ডি অরবিটালের গল্প নেই। কেন কি, এন এর ভ্যালু এখানে 2। তো এন এর ভ্যালু যখন 2 হবে তখন এল এর কি ভ্যালু হতে পারে, 0 to n-1, তাহলে 0 আর 1 হতে পারে। 0-র জন্য কি এস আর 1-এর জন্য পি। সুতরাং 2 নম্বর সেলেতে ডি অরবিটালের কোনো গল্প নেই, 2D পসিবলই নয়। এবং বাকিদের ক্ষেত্রে কিন্তু ডি অরবিটাল রয়েছে। তুমি বলবে যে ম্যাম অ্যালুমিনিয়াম, সিলিকন কোথায় ডি লিখেছেন? না, লিখিনি, কিন্তু 3 নম্বর সেলে ডি অরবিটাল রয়েছে। হ্যাঁ, ইলেকট্রন তাতে নেই, কিন্তু ভ্যাকেন্ট তো রয়েছে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট। তুমি লক্ষ্য করো, এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে? এন যদি 3 হয় এল হবে 0, 1, 2, দ্যাট ইজ এসপিডি। হ্যাঁ, ইলেকট্রন কতগুলো আছে সেই অনুযায়ী পূর্তি করা হয়েছে, বাট এখানে 3D কিন্তু 0 রয়েছে, এখানেও 3D 0 রয়েছে, যেটাও আমাদের অনেক জায়গাতে কাজে লাগবে এই কনসেপ্ট, যে ডি অরবিটাল ভ্যাকেন্ট রয়েছে মানে সে কোনো ক্ষেত্রে, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বলো বা কোনো একটা সেই রিলেটেড যে কনসেপ্ট রয়েছে, যে সেখান থেকে সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জায়গা রয়েছে। যেমন আমরা হাইড্রোলিসিস নিয়ে যখন কথা বলি, ওয়াটারের লোন পেয়ার অ্যাটাক করবে, আরে কোথায় অ্যাটাক করবে? জায়গা থাকলে তবে না অ্যাটাক করবে। তো চলো ধীরে ধীরে আসছি সবেতে। একটা জাস্ট ইন্ট্রোডাকশানে আমি পুরো জিনিসটাকে একটু সামারাইজ করলাম। এবারে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো ধীরে ধীরে প্রবেশ করছি। প্রথম প্রশ্ন রয়েছে স্ক্রিনে, কি বলছে শুনে নাও। গ্রুপ 13 মৌল সমূহের পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম। এবার দেখো সাধারণ প্রবণতা কি বলছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। সাধারণ প্রবণতা, জেনারেল ট্রেন্ড বলছে ডাউন দ্য গ্রুপ পারমাণবিক ব্যাসার্ধ তথা পরমাণুর আকার বৃদ্ধি পাবে, কারণ নতুন নতুন কক্ষ সংযোজিত হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বোরন থেকে অ্যালুমিনিয়ামে এলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে এলে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস ঘটছে, তারপরে বৃদ্ধি এবং তারপরে বৃদ্ধি। তার মানে এই জায়গায় একটা অন্য রকম ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং যেখানে যেখানে এই এক্সেপশনাল ট্রেন্ড দেখা যায় সেই জায়গা থেকেই প্রশ্ন আসে, স্বাভাবিক ব্যাপার। তো পারমাণবিক ব্যাসার্ধ এই জন্যই এখানে জিজ্ঞাসা করেছে। তো এটার কারণ কি? দেখো এই রিলেটেড যা যা এই প্রপার্টি রয়েছে, যে 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 সমস্ত জিনিসগুলো, ধর্মগুলো আমরা দেখছি, তাদের টেবিল করে না ভ্যালুগুলো দেখবে দেওয়া রয়েছে বইতে। সেই ভ্যালুগুলো মুখস্থের জন্য নয়, ভ্যালুগুলো শুধু কি ট্রেন্ড হচ্ছে সেটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ভ্যালু দেখো দেখবে এখানে ইনক্রিজ করে ডিক্রিজ করলো, তারপরে ইনক্রিজ করছে, কিন্তু ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে ইনক্রিজের পরিমাণটা কিন্তু কম হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ভ্যালু ইনক্রিজ, এবং আমাদের সেটাই কোয়েশ্চেনে উত্তর করতে হবে। কিন্তু আমি তোমাদের জাস্ট প্রথম প্রশ্ন এবং এই কনসেপ্টটা বোঝানোর জন্য এটা বলছি যে ইনক্রিজ তো করছে, কিন্তু এই জায়গাতেও ইনক্রিজের বৃদ্ধির পরিমাণ কম। যে হারে বৃদ্ধি এখানে হয়েছে বা এরপরে হলো, এখানে কিন্তু বৃদ্ধির হারটা কমে গেল। তো এই পুরো জিনিসেরই ব্যাখ্যা কি, বা এই যে অন্যরকম একটা মাঝখানে বিহেভিয়ার দেখছি সেটারই বা কি ব্যাখ্যা? দেখো এখানে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো একবার দেখতে হবে। বোরন আমি এক্ষুনি লিখেছি 2s2 2p1, অ্যালুমিনিয়াম হচ্ছে 3s2 3p1, গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি 3d-তে ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি 3d-তে ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, এবং আবরণী প্রভাবের যে ক্রম সেটা আমরা জানি যে s গ্রেটার দ্যান p গ্রেটার দ্যান d গ্রেটার দ্যান f, অর্থাৎ ডি অ্যান্ড এফেতে যখন ইলেকট্রন প্রেজেন্ট থাকে তখন তাদের খুব পুয়ার শিল্ডিং এফেক্ট দেখায়, ডি এর তুলনায় এফেতে থাকলে আরও বেশি দুর্বল আবরণী প্রভাব দেখাবে। আবরণী প্রভাব কি? আবরণী প্রভাব হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনরা আবর্তন করছে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ অনুভব করবে, স্বাভাবিক ব্যাপার। নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়াসে কিসের চার্জ দেখি আমরা? পজিটিভ চার্জ, কারণ নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, নিউট্রনের কোনো চার্জ নেই। এবং নিউক্লিয়ার চার্জ মানে পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, অবভিয়াসলি ওদের মধ্যে আকর্ষণ কাজ করবে, এবং নিউক্লিয়াসের এই আকর্ষণ বহিস্তম কক্ষের ইলেকট্রন ভালোভাবে অনুভব করতে পারবে যখন ইনার অরবিটাল অন্তর্বর্তী কক্ষসমূহের ইলেকট্রনরা
ভালো করে পর্দার মতো আড়ালের কাজটা করতে পারবে না। আবরণী প্রভাব কোনটাকে বলে? অন্তর্বর্তী কক্ষকে উপস্থিত ইলেকট্রনগুলো যখন পর্দার মতো আড়াল করে রাখে, নিউক্লিয়াসের আকর্ষণকে বহিস্তম কক্ষের ইলেকট্রনকে পুরোপুরি ফিল করতে দেয় না, প্রিভেন্ট করে, পর্দার মতো আড়াল করে রাখে। নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে, বহিস্তম কক্ষে এই যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করবে। কিন্তু যদি অন্তর্বর্তী কক্ষসমূহের ইলেকট্রন খুব ভালোভাবে এই পর্দার মতো আড়াল করার কাজটা করতে পারে, তাহলে এই ইলেকট্রন নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে ভালো করে ফিল করতে পারবে না। এই আড়াল করার এই যে প্রবণতা, এটাকে আবরণী প্রভাব বলে, এটাকে সিল্ড করে রাখছে, সিল্ডিং এফেক্ট বলা হয়। কিন্তু সেই সিল্ডিং এফেক্টের যে অর্ডার, সেটা এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, তার মানে ডি আর এফ এর দুর্বল আবরণী প্রভাব। ডিতে বা এফেতে তো আরও দুর্বল। এতে এইগুলোতে যখন ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, এই অরবাইটালগুলোতে ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, তখন তারা কি হচ্ছে, ভালো করে এই সিল্ডিংয়ের কাজটা করতে পারছে না। আর স্বাভাবিকভাবেই যদি সিল্ডিং এফেক্টটা দুর্বল হয়, তাহলে নিউক্লিয়াস এই ইলেকট্রনকে ভালো করে অ্যাট্রাক্ট করতে পারবে। এবং তুমি একটা কথা মাথায় রাখবে, যখনই নিউক্লিয়াস বহিস্তম কক্ষের ইলেকট্রনকে খুব ভালো করে আকর্ষণ করছে, কেন করতে পারছে? কারণ ইনার ইলেকট্রনসদের পুওর সিল্ডিং এফেক্ট, এবং সেই আকর্ষণটা ভালো করে করতে পারার ফলে কি হচ্ছে, এই নিউক্লিয়াস থেকে বহিস্তম কক্ষের দূরত্ব কমে যাচ্ছে, তার মানে পারমাণবিক ব্যাসার্ধ কমে যাচ্ছে, তার মানে পরমাণুর আকার কমে যাচ্ছে। সুতরাং সাধারণ প্রবণতা বলছে যে সেল ইনক্রিজ করছে, নতুন কক্ষ সংযোজিত হচ্ছে, তার ফলে দূরত্ব বাড়বে এবং ব্যাসার্ধ ইনক্রিজ করবে, পরমাণুর আকার বৃদ্ধি পাবে। কিন্তু এই জায়গায় এসে আমরা যে কনসেপ্টটা পাচ্ছি সেটা হচ্ছে ডিউ টু সিল্ডিং এফেক্ট, পুওর সিল্ডিং এফেক্ট, দুর্বল আবরণী প্রভাবের কারণে অ্যালুমিনিয়াম থেকে যখনই গ্যালিয়ামে আসা হচ্ছে, তখন এখানে ডিতে ইলেকট্রন প্রেজেন্ট থাকছে, যার দুর্বল আবরণী প্রভাব রয়েছে, দুর্বল আবরণী প্রভাব রয়েছে। এবং তার কারণে অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে এলে সাইজ কমে যাচ্ছে, তারপরে অ্যাজ ইউজুয়াল বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তোমরা ভ্যালুটা একবার চেক করবে, দেখো কোথাও তোমাকে ভ্যালু তো দেবে না, জিজ্ঞাসাও করবে না, এবং ট্রেন্ড জিজ্ঞেস করবে, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু ইনক্রিজ হচ্ছে, বাট ইনক্রিজের পরিমাণ কমে যাচ্ছে। কেন কমছে? কারণ এক্ষেত্রেও আমরা দেখব যে থ্যালিয়ামে যখনই আসে তখন এফ এবং ডি দুটোতেই ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, এফ এবং ডি, তার মানে এফ ডি দুজনেরই তো দুর্বল আবরণী প্রভাব। সুতরাং তার কারণে আমরা দেখবো, দেখো ভ্যালু ওয়াইজ ইনক্রিজ করছে, বাট বৃদ্ধির পরিমাণ কম হয়। ঠিক আছে, যে হারে বৃদ্ধি হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। তো এখানে আমাদের ট্রেন্ড দেখতে হবে, তো ট্রেন্ড আমি লিখে দিয়েছি, কনসেপ্টের জন্য আমি অনেকটা ডিটেলসে বলেও দিয়েছি। এবার দেখা যাক পারমাণবিক ব্যাসার্ধের ক্রম কি। সব থেকে কম হবে বোরন, এবং সবকটা অপশানই তাই রয়েছে। এবং বোরনের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্যালিয়াম, কারণ কি অ্যালুমিনিয়ামের থেকেও তো স্মল হয়ে যাচ্ছে গ্যালিয়াম, তাহলে বোরনের পরে কিন্তু অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে ইনক্রিজ বলছে, সেটা তো নয়, সেটা তো নয়। আচ্ছা দেখো, বোরনের পরে গ্যালিয়াম হবে, বোরনের পরে গ্যালিয়াম হবে, তারপরে ইন্ডিয়াম থ্যালিয়াম, অ্যালুমিনিয়াম তারপর হবে, বোরন গ্যালিয়াম অ্যালুমিনিয়াম, তারপরে ধীরে ধীরে বাড়ছে। এখানে থ্যালিয়ামের পর ইন্ডিয়াম, কোনো মানে নেই এখানে, এখানে তো এটা এই দুটো ক্যান্সেল হয়েই গেছে, বোরন গ্যালিয়াম এইখানে দিয়ে দিয়েছে, না 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 না, এটা ভুল। তাহলে অপশন ডিতে দেখো, বোরনের পর গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম থ্যালিয়াম ইনক্রিজ হচ্ছে। শুধু আমরা এই জায়গায় এক্সেপশনটা দেখছি। এটা কিভাবে সাজানো হয়েছে? দু রকম ভাবে তোমাদের অপশনগুলো দিতে পারে। একটা হচ্ছে মৌলগুলো পরপর গ্রুপ ওয়াইজ যেরকম আছে সেটা সাজিয়ে দিতে পারে, গ্রেটার দ্যান লেস দ্যান সেই অনুযায়ী অ্যারেঞ্জ থাকবে। আর দ্বিতীয় হচ্ছে পরপর ভ্যালু ওয়াইজ এদের পুরো ট্রেন্ডটা দিয়েছে, সেখানে মৌলগুলো এদিক ওদিক হতেও পারে। তো আমরা যেহেতু এই জায়গাটায় এক্সেপশনাল ট্রেন্ডটা দেখছি, তো গ্যালিয়াম এদিকে চলে আসবে, অ্যালুমিনিয়াম এদিকে চলে আসবে, কারণ দেখতেই পাচ্ছ যে ইনক্রিজ হয়ে আবার ডিক্রিজ, তো সেটা ডাইরেক্টলি এখানে লেখা আছে। ঠিক আছে, বাকি অপশন ডি হয়ে যাবে কারেক্ট। আর ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং কোয়েশ্চেন। চলো নেক্সট আর একটা ইম্পর্টেন্ট জায়গা, গ্রুপ 13 মৌল সমূহের আয়নীভবন এনথ্যালপির সঠিক ক্রম লেখো। তার মানে এখানে আয়নাইজেশন এনথ্যালপির কথা বলা হচ্ছে।
আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখছি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। দেখো সাধারণ প্রবণতা কি? সাধারণ প্রবণতা হচ্ছে যত শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসা হয়, যেহেতু পরমাণুর আকার বৃদ্ধি পায় তাই আয়নাইজেশন এনথালপি ডিক্রিজ করে। কারণ আকার বৃদ্ধি পাওয়া মানে, সাইজ বেড়ে যাওয়া মানে নিউক্লিয়াস থেকে বহিস্তম কক্ষের দূরত্ব বেশি। তো স্বাভাবিক দূরত্ব বেশি মানে নিউক্লিয়াস বহিস্তম কক্ষের ইলেকট্রনকে খুব ভালোভাবে আকর্ষণ করতে পারছে না, তাই সেই ইলেকট্রনকে অপসারিত করতে এনার্জি কম লাগবে, তাই আয়নাইজেশন এনথালপি ডিক্রিজ হবে ডাউন দ্য গ্রুপ। সাইজ যত, জেনারেল ট্রেন্ড কি বলছে? জেনারেল ট্রেন্ড বলছে যে সাইজ যত ইনক্রিজ করবে আয়নাইজেশন এনথালপি তত ডিক্রিজ করবে। কিন্তু এই জায়গায় আমরা দেখব এক্সেপশনাল ট্রেন্ড। যত আমরা ডাউন দ্য গ্রুপ আসছি, দেখো বোরনের সাইজ সব থেকে স্মল। বোরনের কি দেখলাম আমরা? বোরনের ক্ষেত্রে না সাইজ সব থেকে স্মল, সব থেকে ক্ষুদ্র আকার সবার মধ্যে, দেখতে পাচ্ছ ট্রেন্ডেও। তো এর ক্ষেত্রে আয়নাইজেশন এনথালপি হাই, এর ক্ষেত্রে হাই আয়নাইজেশন এনথালপি। তারপরে আমরা দেখছি যে অ্যালুমিনিয়ামে ডিক্রিজ করলো, তারপরে আবার গ্যালিয়ামে ইনক্রিজ করলো। স্বাভাবিক ব্যাপার, অ্যালুমিনিয়ামের তুলনায় গ্যালিয়ামের সাইজ ছোট, তো গ্যালিয়ামের ক্ষেত্রে আয়নাইজেশন এনথালপি, তো সাইজ ছোট মানে কি আয়নাইজেশন এনথালপি বেশি হবে। তারপর আবার ডিক্রিজ, আবার ইনক্রিজ। সুতরাং এই জিগজ্যাগ অর্ডার হচ্ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে। এবং অ্যাকর্ডিং টু ভ্যালু যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে এর অর্ডারটা হয় বোরনের সব থেকে বেশি, তারপরে থ্যালিয়াম, তারপরে হচ্ছে গ্যালিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে ইন্ডিয়াম। ঠিক আছে, এটা আমরা মৌলগুলোকে পরপর রেখে জিগজ্যাগ কমছে বাড়ছেটা দেখিয়েছি, আর এটা আমরা মৌলগুলোকে ওলট পালট করে শুধুমাত্র পরপর ডিক্রিজিং অর্ডারটা দেখিয়েছি। একই জিনিসকে দুরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, তোমাকে অপশানে যেমনটা দেবে তোমাকে তেমনটা লিখতে হবে। এবারে চলে এসো অপশান কি বলছে। দেখো বোরনের সব থেকে বেশি হবে, এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। বোরনের সব থেকে ক্ষুদ্র আকার, এই গ্রুপের সব থেকে বেশি আয়নাইজেশন এনথালপি। সুতরাং বোরনের কম যেখানে বলছে সেগুলোকে ক্যান্সেল করে দাও। এবারে দেখো এখানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম মানে পরপর মৌলগুলোকেই সাজানো হয়েছে। সুতরাং কোনো চাপ নেই, কমছে বাড়ছে। এখানে ধীরে ধীরে কমার কথা বলছে, তো হলো না। এখানে কমছে বাড়ছে, কমছে বাড়ছে। ঠিক দেখো এই অর্ডারটাই এখানে দেওয়া হয়েছে। দেখো কমছে, তারপরে আবার ইনক্রিজ, তারপর আবার ডিক্রিজ, তারপর আবার ইনক্রিজ। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমরা এখানে ব্যাখ্যা করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে +1 জারণ অবস্থার স্থায়িত্বের ঊর্ধ্বক্রমটি হলো। দেখো জারণ অবস্থার কথা এখানে বলছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কার্বন ফ্যামিলিতেও গিয়ে আমরা দেখতে পাবো। সুতরাং যে যে জায়গাগুলো বলছি সেগুলো কিন্তু প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে একটুখানি ভালো করে দেখে রাখতে হবে, বিশেষত যেখানে এক্সেপশনাল ট্রেন্ড দেখা যায়। ঠিক আছে, তো দেখো জারণ অবস্থা এদের সাধারণত কি জারণ অবস্থা হতে পারে, যেহেতু এদের ভ্যালেন্স সেলে আমরা দেখব NH2 NP1 তিনটে ইলেকট্রন রয়েছে, তো অবভিয়াসলি এরা পজিটিভ অক্সিডেশন স্টেট হাইয়েস্ট কত দেখাবে? +3 অক্সিডেশন স্টেট দেখাবে। এবং বোরনের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে +3 অক্সিডেশন স্টেট দেখা যায়। গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম যত গ্রুপের নিচের দিকে যাওয়া হয় তত দেখা যাচ্ছে +3-র সাথে সাথে ডাউন দ্য গ্রুপ যত আসা হচ্ছে +1 অক্সিডেশন স্টেট দেখানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এবং বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই থ্যালিয়ামের ক্ষেত্রে না, থ্যালিয়ামের ক্ষেত্রে +1টাই হচ্ছে মুখ্য জারণ অবস্থা, মুখ্য ও স্থিতিশীল জারণ অবস্থা, স্থিতিশীল জারণ অবস্থা। এমনটা কেন হচ্ছে? তার মানে কি ডাউন দ্য গ্রুপ
লোয়ার অক্সিডেশন স্টেটের স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। এটাই তো বলা হচ্ছে যে +3 থেকে আমরা কি দেখছি যে বোরনের ক্ষেত্রে +3, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে +3, কিন্তু যত ডাউন দ্য গ্রুপ আসবো, বিশেষত গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখবো এদের সাথে +1 দেখাচ্ছে। যদিও গ্যালিয়ামের ক্ষেত্রে +3তেই ও থাকার প্রবণতা ওর বেশি, কিন্তু ডাউন দ্য গ্রুপ আসার সাথে সাথে +1টাই সব থেকে স্থিতিশীল, মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা ব্যাখ্যা করব, যেটা হচ্ছে নিষ্ক্রিয় জোর প্রভাব, ইনার্ট পেয়ার এফেক্ট। নাম শুনেছো কখনো? আশা করি একবার শুনেছো। এবারে কনসেপ্টটা বুঝে নাও। আবরণী প্রভাব বুঝে গেছি। আবরণী প্রভাবের ক্রম আমরা কি দেখেছি? S গ্রেটার দেন P গ্রেটার দেন D গ্রেটার দেন F, এবং এটাও দেখেছি আমরা যে D অ্যান্ড F এ ইলেকট্রন যখন রয়েছে তখন এদের খুবই দুর্বল আবরণী প্রভাব থাকে। তার ফলে কি হচ্ছে? এদের দুর্বল আবরণী প্রভাবের কারণে আমরা দেখেছি যে এরা ভালো করে সিল্ডিং এর কাজটা, এই আবরণের কাজটা, এই পর্দার মতো আড়াল করার কাজটা ভালো করে করতে পারছে। এবং ঠিক সেই কারণেই যখন তুমি থ্যালিয়ামের ক্ষেত্রে দেখছো, থ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখছি যে n-2 হিসেবে 4f, 14, n-1 হিসেবে 5d, 10, 6s2, 6p1, অর্থাৎ এই ns2np1 সেখানে এই ns এর দুটো ইলেকট্রন বন্ডিংয়ে পার্টিসিপেট করছে না, তারা ইনার্ট থাকছে। ইনার্ট মানে কি? নিষ্ক্রিয়। এই ns এর দুটো ইলেকট্রন, এই যে ns2np1 জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেখানে ns এর দুটো ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট না করার জন্য কেবল np এর ইলেকট্রন যাচ্ছে। এবং তার মানে কি? np তে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। সেই জন্য এরা +1 জারণ অবস্থা প্রদর্শন করছে, এবং এটাই সব থেকে স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে। যত ডাউন দ্য গ্রুপ যাচ্ছে তত স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পেতে থ্যালিয়ামের ক্ষেত্রে +1টাই সব থেকে স্টেবল। এবং থ্যালিয়াম যদি +3তে থাকে, সে +1-এ চলে আসার প্রবণতা দেখায়। +3 থেকে +1-এ আসছে, নিজের জারণ অবস্থার ডিক্রিজ করছে, জারণ সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ কিনা নিজে সে বিজারিত হচ্ছে, সেলফ রিডাকশন হচ্ছে। নিজে বিজারিত যে হয় সে অন্যকে জারিত করে, অর্থাৎ এটা ভালো জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। জারক দ্রব্য যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়ে +1 অর্থাৎ স্থিতিশীল জারণ অবস্থায় আসার প্রবণতা দেখায়। এবং এই ns এর দুটো ইলেকট্রন, এই থ্যালিয়ামের ক্ষেত্রে সেটা 6s এর দুটো ইলেকট্রন, যেরকম আমরা কার্বন ফ্যামিলিতে গিয়ে দেখবো একদম ডাউন দ্য গ্রুপে লেড রয়েছে, এবং সেক্ষেত্রে ns2np2, সেখানে টোটাল +4 জারণ অবস্থা দেখানোর কথা, কিন্তু ডাউন দ্য গ্রুপ +2 দেখাচ্ছে, সেটাই স্থিতিশীল হচ্ছে। কারণ কি? ns এর দুটো ইলেকট্রন ইনার্ট থাকছে। ইনার্ট মানে নিষ্ক্রিয়, এবং দুটো ইলেকট্রন পেয়ার, এক জোড়া ইলেকট্রন, তো নিষ্ক্রিয় জোর বা ইনার্ট পেয়ার এফেক্ট এটাকে বলা হয়। ঠিক? সুতরাং এখানে কি জিজ্ঞেস করছে যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে +1 জারণ অবস্থার স্থায়িত্বের ঊর্ধ্বক্রম। তো অবভিয়াসলি +1 দেখানোর প্রবণতা ইনক্রিজ করবে যত ডাউন দ্য গ্রুপ আসবে। তাহলে অ্যালুমিনিয়ামের সব থেকে কম, তারপর গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এইটা হবে। অ্যালুমিনিয়ামের সব থেকে কম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে সব থেকে বেশি। তো এখানে তো অ্যালুমিনিয়ামের বেশি বলেছে, এগুলো আগে ক্যান্সেল করো। এখানে অ্যালুমিনিয়ামকে এই মাঝখানে রেখেছে, এটাকেও ক্যান্সেল করো। সুতরাং অপশন বি হয়ে যাবে কারেক্ট। +1 জারণ অবস্থার স্থায়িত্বের ঊর্ধ্বক্রম, স্থায়ী হচ্ছে যত ডাউন দ্য গ্রুপ আসছে, থ্যালিয়ামের সব থেকে বেশি স্থিতিশীল, সর্বাপেক্ষা স্থিতিশীল +1 জারণ অবস্থা হয়। ঠিক আছে? এরপরে একই টাইপের প্রশ্ন এইভাবেও চলে আসতে পারে, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। একই সেম জিনিস, এই জারণ অবস্থার উপর ভিত্তি করেই একযোজি যৌগ গঠনের কথা বলছে। একযোজি, ত্রিযোজি, এইভাবে বিভিন্ন রকম ভাবে আসতে পারে। যখনই +3 বা ত্রিযোজির কথা বলবে তখন সেটার প্রবণতা উপরের দিকে বেশি, বোরনের সব থেকে বেশি, ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করছে। আর যখন একযোজির কথা বলছে তখন ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করছে। ঠিক আছে? তো এইটা তোমাদের হোমওয়ার্কে একই রকম কনসেপ্টের উপর প্রশ্ন। একই কনসেপ্ট, শুধু বুঝে গেলে যেভাবেই কোশ্চেন দিক +3 লিখে দিক, ত্রিযোজি বলে দিক,
+1 লিখে দিক, 1 যদি বলে দিক, যাই বলুক, কনসেপ্ট ঠিক থাকলে প্রশ্নের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি বলছে দেখো, নিচের কোন মৌলটি MF6 3- আয়নের কেন্দ্রীয় পরমাণু হতে পারে না? তো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এখানে রয়েছে। MF6 3- এর ক্ষেত্রে এই কেন্দ্রীয় পরমাণু M, যেটা কিন্তু বোরন হতে পারবে না। কেন? কারণ বোরনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস দেখছি 1s2, যেটা লিখিনি, 2s2 2p1। সুতরাং এক্ষেত্রে নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ফাঁকা ডি কক্ষকের কোনো এখানে গল্পই হবে না, কারণ সেল নাম্বার 2 এটা। সুতরাং এর ক্ষেত্রে আমরা দেখব MF6 3- মানে বোরন, যে ক্ষেত্রে আমরা দেখছি যে 6টা ফ্লুরিন, মানে কোঅর্ডিনেশন নাম্বার বোরন ম্যাক্সিমাম কত করতে পারবে? ম্যাক্সিমাম 3টে ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন রয়েছে, 2s এ 2টো আর 2p তে রয়েছে 1টা। ম্যাক্সিমাম 2s এ 2টো রয়েছে, 2p তে 1টা। ম্যাক্সিমাম এখানে বোরন এই ইলেকট্রনকে এক্সাইট করে এখানে আনতে পারবে। সুতরাং 1 2 3 3টে বন্ড তৈরি করতে পারবে। এবং বোরনের ক্ষেত্রে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, তাই বহু জায়গায় আমরা দেখি যে তার সর্বোচ্চ সমযোজ্যতা সে 4 প্রদর্শন করতে পারে। ঠিক আছে, যেমন ধরো BF4-, ঠিক আছে, বা এই ধরনের যে সর্বোচ্চ সমযোজ্যতা 4 প্রদর্শন করতে পারে, কিন্তু সে MF6 3- গঠন করতে পারবে না, কারণ তার কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। বাকিদের কিন্তু সম্ভব, কারণ অ্যালুমিনিয়ামে কি রয়েছে 3s2 3p1, যেটাই প্রথমে বললাম, ফাঁকা ডি অরবিটাল রয়েছে। সুতরাং এর সমযোজ্যতাকে ইনক্রিজ করাতে পারবে। চলো অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট। পরের প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন যৌগটিতে সেতু বন্ধন বর্তমান, মানে ব্রিজ বন্ড, যেটা হচ্ছে ডাইবোরেন। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। B2H6 হচ্ছে ডাইবোরেন, BH3 ডাইমার। BH3 ডাইমার নিয়ে আমরা আলোচনা করব, একটু ডিটেলসেই করব। চলো তার আগে একটু দেখে নাও কয়েকটা পয়েন্ট। এই যেমন অজৈব বেনজিন, এটা হচ্ছে বোরাজিনকে বলা হয় অজৈব বেনজিন, ইনঅর্গানিক বেনজিন, B3N3H6। বেনজিনের গঠনাকৃতির সঙ্গে মিল থাকার জন্য বোরাজিনকে অজৈব বেনজিন বলা হয়। যেমন ধরো অজৈব গ্রাফাইট, অজৈব গ্রাফাইট বোরন নাইট্রাইটকে বলা হয়ে থাকে। ঠিক আছে, বোরন নাইট্রাইট, বোরন নাইট্রাইটকে বলা হয়ে থাকে। পরের পেজে গিয়ে আমি ডাইবোরেন নিয়ে আলোচনাটা করব। ডাইবোরেন হচ্ছে BH3 ডাইমার এর হোল2। ঠিক আছে, BH3 হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, BH3 ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারণ এ 3টে হাইড্রোজেনের সঙ্গে বোরন বন্ড করেছে, অর্থাৎ বোরনের ক্ষেত্রে 6 ইলেকট্রন রয়েছে ভ্যালেন্সের, অর্থাৎ এক্ষেত্রে অক্টেট কমপ্লিট হয়নি, ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এবং ডাইমার তৈরি করার পরও সেই ঘাটতি পূরণ হচ্ছে না। ডাইমার কিভাবে হচ্ছে সেটা একটু দেখাই। দেখো এই হচ্ছে আচ্ছা, আগে এইভাবে দেখাই। বোরন এখানে sp3 হাইব্রিডাইজড, তাহলে বোরনের 4টে sp3 হাইব্রিড অরবিটালকে দেখাচ্ছি। বোরনের 4টে sp3 হাইব্রিড অরবিটালকে দেখানো হলো, এবং 2টো sp3 এই বোরনের ক্ষেত্রে হাইড্রোজেনের 1s এর সঙ্গে, 2টো sp3 এই বোরনের হাইড্রোজেনের 1s এর সঙ্গে ওভারল্যাপ করে sp3s ওভারল্যাপের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করলো। বোরনের এটা sp3 আর এটা হাইড্রোজেনের 1s। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে sp3s ওভারল্যাপের মাধ্যমে এই সিগমা বন্ডগুলো তৈরি হয়েছে। আচ্ছা, এবারে এই দেখো বোরনের ক্ষেত্রে কটা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, একবারটি লক্ষ্য করো জিনিসটা। বোরনের ক্ষেত্রে হচ্ছে 2s2 2p1। ঠিক আছে, তাহলে বোরন যখনই এখানে sp3 হাইব্রিড অরবিটাল, সেখানে আমরা দেখছি বোরনের যে 3টে ইলেকট্রন, একটা এইখানে, হাইড্রোজেনের আর একটা, দুজনে মিলে সিগমা বন্ডটা তৈরি করলো। বোরনের আর একটা এখানে, হাইড্রোজেনের এখানে একটা, আর একটা সিগমা বন্ড তৈরি করে দিয়েছে। এবং আর একটা ইলেকট্রন এইখানে রয়েছে, 3টে ইলেকট্রন। আর একটা বোরনের ক্ষেত্রে আমরা কি দেখছি, এর একটা, হাইড্রোজেনের একটা, এর একটা, হাইড্রোজেনের একটা, আর একটা ইলেকট্রন ধরো এইখানে রয়েছে। এইবারে হাইড্রোজেনের
1s অরবিটালের সাথে ওভারল্যাপটা যখন হচ্ছে কি ঘটছে, হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন রয়েছে। তার মানে এইখানে এই যে sp3, বোরনের sp3, হাইড্রোজেনের 1s এবং এই বোরনের sp3, এই ওভারল্যাপের ফলে এই যে ব্রিজ বন্ড তৈরি হচ্ছে এগুলোকে সেতু বন্ধন বলা হচ্ছে, ব্রিজিং হাইড্রোজেন। এবং এই ব্রিজিং হাইড্রোজেন যেখানে বিএইচবি এই যে দুটো ব্রিজ বন্ড এখানে তার মানে আছে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন। তার মানে এই যে বিএইচবি বন্ড সেখানে দেখো দুটো ইলেকট্রনই আছে, তাই না? এই দুটো ইলেকট্রনই কিন্তু এই বিএইচবি ব্রিজ বন্ডে রয়েছে। এবং বাকি যে চারটে, এই দুটো আর এই দুটো হচ্ছে চারটে টার্মিনাল হাইড্রোজেন। আমি মার্ক করে দিচ্ছি টি দিয়ে, টি ফর টার্মিনাল, প্রান্তীয় হাইড্রোজেন, আর এই দুটো হচ্ছে বি ফর ব্রিজিং হাইড্রোজেন। তাহলে প্রথমত BH3 ডাইমার আমরা দেখছি, ডাইবোরেন, যার স্ট্রাকচার এবং কিভাবে ওভারল্যাপ হয়েছে সেগুলো দেখালাম। এবং দেখো ইলেকট্রন ডেফিসিয়েন্সি ওই কারণে গেল না। এবং এই বন্ডগুলোকে বলা হয়, ব্রিজিং বন্ডগুলোকে বলা হয় ব্যানানা বন্ড। ব্যানানা বন্ড কোনটা? এই বিএইচবি। কটা বন্ড রয়েছে? দুটো বিএইচবি ব্রিজ বন্ড, সেতু বন্ধন রয়েছে, সেতু বন্ধন, এদেরকে বলা হচ্ছে ব্যানানা বন্ড। ঠিক আছে? তার মানে এই যে প্রান্তীয় বিএইচ বন্ডগুলো রয়েছে, কটা রয়েছে? চারটে। এগুলো সাধারণভাবে টু সেন্টার টু ইলেকট্রন বন্ড। এই যে চারটে বোরন হাইড্রোজেন টার্মিনাল যে বন্ড করেছে, প্রান্তীয় বন্ধন করেছে, সেক্ষেত্রে একটা বোরন একটা হাইড্রোজেন, একটা বোরনের ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের ইলেকট্রন। তার মানে টু সেন্টার, দুটো সেন্টার আর দুটো ইলেকট্রন রয়েছে। এইগুলো হচ্ছে টু সেন্টার টু ইলেকট্রন। একটা, দুটো, তিনটে, চারটে বোরন হাইড্রোজেন টার্মিনাল বন্ড যেখানে টু সেন্টার টু ইলেকট্রন বন্ড তৈরি হয়। কিন্তু যখনই আমরা দেখছি দুটো এই যে ব্রিজ বন্ড, যাদেরকে আমরা ব্যানানা বন্ড বলছি, এই যে দুটো ব্রিজ বন্ড, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সেখানে তিনটে সেন্টার কিন্তু ইলেকট্রন কটা? 2 ইলেকট্রন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বা ব্রিজ বন্ড কোথায় দেখা যায়, বা আরো অনেক কিছু আছে রয়েছে, আমি কোয়েশ্চেনও দেখাবো। এই যে দুটো বোরন আর এই যে চারটে টার্মিনাল হাইড্রোজেন, এরা একটা প্লেনে থাকে। কি বললাম? দুটো বোরন আর চারটে টার্মিনাল হাইড্রোজেন এরা একটা প্লেনে থাকে। দুটো ব্রিজিং হাইড্রোজেন, এই যে ব্রিজ বন্ড দেখানো হচ্ছে, তারা কিন্তু এই একটা প্লেন যেটা বললাম তার সাথে লম্বভাবে আরেকটি প্লেনে রয়েছে, অর্থাৎ পারপেন্ডিকুলারে। সুতরাং এই হচ্ছে ডাইবোরেনের স্ট্রাকচার। এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড এখানে রয়েছে, যেটা হচ্ছে ব্রিজ বন্ড বা এটাকে ব্যানানা বন্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, চলো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখে দেবো। এই প্রশ্নে কি বলছে দেখো, ডাইবোরেনের গঠনে B2H6 এর কথা বলছে। সকল হাইড্রোজেন পরমাণুগুলো একই তলে অবস্থান করে, বোরন পরমাণুগুলো সেই তলের সঙ্গে লম্বভাবে থাকে না। আমি কি বললাম? দুটো বোরন চারটে হাইড্রোজেন টার্মিনাল, তারা একটা প্লেনে থাকে আর বাকি দুটো আলাদা প্লেনে। বলছে দুটো বোরন এবং চারটি প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু একই তলে অবস্থান করে এবং দুটি সেতু গঠনকারী হাইড্রোজেন সেই তলের সঙ্গে লম্বভাবে থাকে। দুটোই কারেক্ট, মানে এবং দিয়ে একটা যে অপশন, সেই কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। বাকিগুলো কোনোটা সঠিক নয়। এখানে বলছে সব একই তলে থাকে, এটা হবে না। এখানে বলছে চারটে সেতু গঠনকারী হাইড্রোজেনই নেই। ব্রিজ বন্ড তৈরি করছে দুটো হাইড্রোজেন, ব্রিজিং হাইড্রোজেন। ঠিক আছে, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, বোরিক অ্যাসিড থেকে একটা প্রশ্ন রয়েছে। বোরিক অ্যাসিড একটি অ্যাসিড কারণ এটির অণু, মানে অ্যাসিডিটি কি করে দেখায় সেই অপশন দেওয়া আছে। আগে একটু বলে নিই, বোরিক অ্যাসিড বা অর্থ বোরিক অ্যাসিড যেটা হচ্ছে H3BO3, এটাকে যখনই তোমাকে লিখে দেবে এইভাবে BOH হল, তখনই তোমার মাথায় একটাই চিন্তা চলে আসবে, এই রে অ্যাসিড বলছেন কেন ম্যাম, এ তো OH মাইনাস দিয়ে দেবে। না 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 না, এটা কিন্তু ক্ষার নয়, এটা অ্যাসিড। ঠিক আছে, কিন্তু কিভাবে অ্যাসিডিটি দেখায়? বোরন তিনটে OH গ্রুপ এখানে রয়েছে, যেটা কি আমরা H3BO3 লিখছি।
এবং H3BO3 লিখলে তোমাদের মনে হতে পারে যে 3টে H+ও দিয়ে দিচ্ছে, বাট না, বোরিক অ্যাসিড প্রোটনিক অ্যাসিড হিসেবে আচরণ করে না। এবং এখানে দেখতেই পাচ্ছ বোরনের ক্ষেত্রে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে, 3টে বন্ড করেছে মানে এখানে 6 ইলেকট্রন রয়েছে, এবং 6 ইলেকট্রন রয়েছে অর্থাৎ এখানে বোরনের ক্ষেত্রে ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে, 3টে ইলেকট্রন অর্থাৎ ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে। যখনই জলে যাচ্ছে ওয়াটারের লোন পেয়ার এই ভ্যাকেন্ট পিতে আসছে এবং সেখান থেকে আমরা পাচ্ছি যে এখানে 3টে OH গ্রুপ ছিল আর একটা H2 এখানে যোগ হলো OH2+। এবং দেখো এখানে কি হচ্ছে, ওয়াটারের লোন পেয়ার ওকে দিচ্ছে, সুতরাং এ বোরন এখানে অ্যাকসেপ্ট করেছে, তাহলে B- হয়ে গেল। ম্যাক্সিমাম এখানে কটা বন্ড হয়েছে, 4টে বন্ড হয়েছে, তাহলে OH2+ B- অ্যাকসেপ্ট করেছে। এবং এই যে OH2+ মানে ওয়াটারের লোন পেয়ার অ্যাটাক করার পর জলের অণু সংযোজিত হলো এখানে, এখান থেকে একটা H+ দিয়ে দেবে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, BOH একসাথে লিখে দিচ্ছি, 4টে OH থাকবে, এখান থেকে H+ চলে যাচ্ছে, হোল 4, এটা হচ্ছে BOH হোল 4- আর সাথে একটা H+। অর্থাৎ এই যে আমরা দেখছি যে বোরিক অ্যাসিড যেখানে বোরনের ডেফিসিয়েন্সি রয়েছে, যার ভ্যাকেন্ট পি অরবিটাল, সেখানে ওয়াটারের লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। এবং এটি একটি মৃদু একক্ষারীয় অ্যাসিড, এখান থেকে একটা H+ও দিতে পারছে, অর্থাৎ এর N ফ্যাক্টর অর্থাৎ অ্যাসিডের যে ক্ষারগ্রাহিতার কথা আমরা বলি সেটা হচ্ছে 1, অর্থাৎ মৃদু বা দুর্বল একক্ষারীয় অ্যাসিড। কিন্তু সেই অ্যাসিডিটি কিভাবে দেখাচ্ছে, অপশন দেখো, জলের অণু থেকে প্রোটন গ্রহণ করে না, প্রতিস্থাপনযোগ্য H+ নেই, প্রোটন ত্যাগ করে না, জল থেকে OH- আয়ন গ্রহণের মাধ্যমে প্রোটন মুক্ত করে। ভেরি ইম্পর্টেন্ট, লক্ষ্য করো জলের অণু যখন এখানে ওয়াটারের লোন পেয়ার অক্সিজেন দিল, তারপরে সেটা আসার পরে H+ দিয়েছে আর OH- ও রেখে দিয়েছে, H2O H+ দিয়েছে, OH- রেখে দিয়েছে, তাই তো BOH হোল 4- আমরা এখানে লিখেছি, অর্থাৎ OH- আয়ন গ্রহণের মাধ্যমে ও প্রোটন মুক্ত করছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। পরের কোয়েশ্চেনে চলে যাব, নিচের কোনটি শুধুমাত্র ক্ষারের সাথে বিক্রিয়া করে? দেখো এখানে গ্রুপ 13 মৌলসমূহের অক্সাইডদের এখানে লেখা রয়েছে। অক্সাইড সমূহের প্রকৃতি যদি আমরা দেখি তাহলে B2O3 হচ্ছে আম্লিক অক্সাইড, এটা আম্লিক অক্সাইড। অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম এদের যে অক্সাইড, এরা হচ্ছে উভধর্মী প্রকৃতির। উভধর্মী অক্সাইড মানে অ্যাসিড ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে। ইন্ডিয়ামের যে অক্সাইড সেটা হচ্ছে ক্ষারকীয়, এবং যদি তোমাকে এখানে থ্যালিয়ামের অক্সাইড বলে সেটা আরো বেশি অতি ক্ষারকীয় বা বেশি ক্ষারকীয়। ঠিক আছে, মানে এর তুলনায় নিচের দিকে যত আসছে ক্ষারকীয়তা বৃদ্ধি পাচ্ছে। আম্লিক ডাউন দ্য গ্রুপ, উভধর্মী হয়ে ক্ষারকীয়তা ইনক্রিজ করছে। ক্ষারকীয় অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, আম্লিক অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করবে, আর উভধর্মী দুজনের সাথেই করবে। সুতরাং শুধুমাত্র ক্ষারের সাথে বিক্রিয়া করবে কে, যে কিনা অ্যাসিডিক অক্সাইড মানে আম্লিক অক্সাইড, যেটা একমাত্র এখানে কে রয়েছে, B2O3, অপশন এ হচ্ছে কারেক্ট। ভেরি ইম্পর্টেন্ট আর একটা কনসেপ্টে চলে এসেছি, প্রশ্নের মাধ্যমে বুঝবো। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? বোরন হ্যালাইড সমূহের মধ্যে Bi3 হলো সবচেয়ে দুর্বল লুইস অ্যাসিড। আচ্ছা, আগে আমরা দেখে নি বোরন হ্যালাইডগুলোর মধ্যে লুইস অ্যাসিডিটি কেন দেখাবে এবং তাদের অ্যাসিডিক অর্ডার, লুইস অ্যাসিডিক অর্ডার। তারপরে না হয় কোয়েশ্চেনে ফিরবো। চলো নিয়ে নিলাম একটা পেজ, BX3, এদের আমরা লুইস অ্যাসিডিটি দেখব। কেন এরা লুইস অ্যাসিডিটি দেখাবে সেটা তো একটা মস্ত বড় প্রশ্ন মনের মধ্যে গজগজ করছে। দেখো বোরন 3টে হ্যালোজেনের সঙ্গে বন্ড করেছে, তার মানে এখানে 3টে 3 2 6টা ইলেকট্রন রয়েছে, তার মানে অবভিয়াসলি ইলেকট্রনের ঘাটতি রয়েছে। ইলেকট্রন ঘাটতি আছে মানে সে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে, এবং লুইস অ্যাসিড তো তারাই যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে।
লুইস অ্যাসিডিটি মানে যারা ইলেকট্রন জোর গ্রহণ করে, যাদের ইলেকট্রন ঘাটতি থাকবে তারাই তো গ্রহণ করবে, তাই না? সুতরাং ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট এরা সবাই করতে পারবে, কিন্তু কে কম কে বেশি সেটাই এখন জানার প্রশ্ন। BF3, BCl3, BBr3, BI3, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো দেখো এখানে আমরা দেখছি যে এই বোরন তিনটে ফ্লুরিনের সঙ্গে বন্ড করেছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সব থেকে তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন। স্বাভাবিকভাবে একটা ধারণা আসতে পারে যে তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে, এমনি বোরনের কাছে ঘাটতি রয়েছে, আরও বেশি ইলেকট্রন টেনে নিয়ে আরও ঘাটতি বেড়ে যাবে। যত বেশি ঘাটতি তত ভালোভাবে ইলেকট্রন জোর অ্যাকসেপ্ট করবে, তত ভালো লুইস অ্যাসিডিটি দেখাবে। বাট না, এখানে কনসেপ্টকে এইভাবে ভাবলে হবে না, আর একটা অন্যরকম ব্যাপার এখানে কাজ করছে যেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বোরনের 2p অরবিটাল রয়েছে, বোরনের ভ্যাকেন্ট 2p অরবিটাল রয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই বোরনের 2p অরবিটাল রয়েছে। এবং ফ্লোরিনের ক্ষেত্রেও আমরা দেখব ফিল্ড 2p অরবিটাল রয়েছে। বোরনের ভ্যাকেন্ট 2p, এটা ভ্যাকেন্ট, আর এটা হচ্ছে ফিল্ড 2p। বোরনের ভ্যাকেন্ট 2p আর এর হচ্ছে ফিল্ড 2p, ঠিক আছে? ডাউন দ্য গ্রুপ হ্যালোজেনের ক্ষেত্রে আমরা কি দেখব? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 2p, 3p, 4p, 5p, শুধু p গুলো দেখাচ্ছি। বোরনের তো 2p ফিক্সড, কিন্তু যত তুমি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে আসছো 2p, এখানে 3p, এখানে 4p, এখানে 5p, এই অরবিটালগুলো রয়েছে। এবং দেখো ফ্লোরিনের এই ইলেকট্রন ঘনত্ব ও বোরনকে দিতে পারছে, এবং এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে 2p 2p ওভারল্যাপটা খুব এফেক্টিভ ওভারল্যাপ, কারণ সেম সাইজ। এবং এবং এক্ষেত্রে পিপাই পিপাই ব্যাক বন্ডিং হচ্ছে বা ব্যাক ডোনেশন হচ্ছে, যার ফলে বোরনের ইলেকট্রন ঘাটতি অনেকাংশেই কমে যাচ্ছে। ফ্লোরিন খুব ভালোভাবে ইলেকট্রন ঘনত্ব নিজের দিক থেকে দিয়ে দিচ্ছে, ডোনেট করছে, অর্থাৎ ব্যাক বন্ডিং বা ব্যাক ডোনেশনের মাধ্যমে ও বোরনের ইলেকট্রন ঘাটতি অনেকাংশে দূর করিয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। এবং যদি ওর ঘাটতি ফ্লোরিন কমিয়ে দিতে পারে, তাহলে ও স্বাভাবিকভাবে ইলেকট্রন ঘনত্ব ওর মোটামুটি মানে যে ঘাটতি ছিল সেটা কমে যাচ্ছে, মানে ইলেকট্রন জোর অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি কমে গেল। সুতরাং লুইস অ্যাসিড হিসেবে কাজ করার প্রবণতা কমে। কিন্তু বাকিদের ক্ষেত্রে কি হচ্ছে? বাকিদের ক্ষেত্রে দেখো বোরনের তো 2p ফিক্সড, কিন্তু 3p, 4p, 5p সাইজ ইনক্রিজ করছে। সাইজ ধীরে ধীরে কি হচ্ছে? সাইজ বেড়ে যাওয়ার জন্য এখানে এই ওভারল্যাপ এফেক্টিভ হচ্ছে না, তার ফলে কি হচ্ছে? ভালোভাবে ওই ব্যাক ডোনেশন করতে পারছে না। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যত ডাউন দ্য গ্রুপ হ্যালোজেনের আকার বাড়ছে, তত আমরা দেখছি যে এরা বোরনের ঘাটতি কিন্তু কমাতে পারছে না। তাই স্বাভাবিকভাবেই এদের বোরনের ঘাটতি রয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন জোর অ্যাকসেপ্ট করতে চাইবে ও বেশি করে, এবং তার মানে কি লুইস অ্যাসিডিটি ভালো দেখাতে চাইবে। অর্থাৎ আমরা এখানে দেখব যে যত গ্রুপের উপর থেকে নিচে হ্যালোজেন যাচ্ছে, হ্যালোজেনের আকার বাড়ছে, 2p থেকে 3p, 4p, 5p সাইজ বাড়ছে, 2p 2p ওভারল্যাপ সেম সাইজ এবং 2pর আকার ছোট, এদের ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে, এবং তাই এই ব্যাক ডোনেশন ভালোভাবে দেখা যাচ্ছে, যেটা কিন্তু যত 2p পর 3p, 4p, 5p এবং বোরনের 2p। সুতরাং দুটো আলাদা, দুটো সাইজ আলাদা, আকার আলাদা, তাদের পার্থক্য রয়েছে। সুতরাং সেক্ষেত্রে এফেক্টিভ না হওয়ার কারণে এদের বোরন BI3-তে এর বোরনের ইলেকট্রন ঘাটতি রয়ে যাচ্ছে, তাই লুইস অ্যাসিডিটি হিসেবে সে ভালোভাবে কাজ করবে। এবং এখানে ব্যাক ডোনেশনের ফলে এই যে রেজোনেন্সটা হচ্ছে BF3, সেটাও তোমরা দেখে রাখতে পারো, অবশ্যই দেখে রাখবে, ইম্পর্টেন্ট। এই যে প্রত্যেকটা ফ্লোরিনের ক্ষেত্রেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, যেটা এইভাবে ডোনেট করার ফলে আমরা কি দেখছি? এখানে পাই বন্ড তৈরি হচ্ছে। বাকি ফ্লোরিনের লোন পেয়ারগুলো আমরা চাইলেই এখানে দেখাতে পারবো, এই যে বাকি লোন পেয়ারগুলো রয়ে যাচ্ছে, এবং এইভাবে প্রত্যেকটা দুটো ফ্লোরিনগুলো করতে পারবে, সেই রেজোনেটিং স্ট্রাকচার তোমরা ড্র করতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লুইস অ্যাসিডিটি অর্ডার। তাহলে এবার প্রশ্নে চলে এসো। প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে BI3 সব থেকে দুর্বল। না, তা তো হলো না। VF3-র ক্ষেত্রে পিপাই পিপাই ব্যাক বন্ডিং এর মাত্রা কম। না না, এই ব্যাক বন্ডিং এর মাত্রা তো সব থেকে বেশি। অন্যান্য
বোরন হ্যালাইডগুলির মধ্যে BF3 হলো সবচেয়ে শক্তিশালী? না 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 না, পিপাই পিপাই ব্যাক বন্ডিং এর মাত্রা BF3 সব থেকে বেশি, এটাই কারেক্ট। এই যে আমরা তো এটাই দেখলাম যে পিপাই পিপাই ব্যাক ডোনেশন যেটা করছে, অর্থাৎ পিপাই পিপাই ব্যাক বন্ডিং যেটা ঘটছে, পিপাই পিপাই ব্যাক বন্ডিং যেটা আমাদের অপশানে দেওয়া রয়েছে, সেম জিনিস একই কথা, ব্যাক ডোনেশন বা ব্যাক বন্ডিং, সেটা কিন্তু এই টুপি টুপির ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্টিভ হচ্ছে। তাই এর ক্ষেত্রে লুইস অ্যাসিডিটি সব থেকে আমরা দেখব কম হচ্ছে, তাই তো? কোনটি সঠিক? এটা হচ্ছে BF3 সব থেকে বেশি, তাই BF3 লুইস অ্যাসিডিটি সব থেকে কম। ঠিক আছে, যে কোনো ভাবে এই প্রশ্ন আসতে পারে, তাও এটা দেখতে হবে। সেম জিনিস সর্বাধিক লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে, হোমওয়ার্ক দিয়ে দিলাম, একই কনসেপ্ট, বোরনের ট্রাইহ্যালাইডগুলো রয়েছে। পরের প্রশ্নে চলে যাই, চলো। বলছে কাঁচের মতো স্বচ্ছ বর্ণহীন সোহাগা গুটি, অর্থাৎ বোরাক্স বিডের কথা বলা হচ্ছে। বোরাক্স বিড, এটাতে কি থাকে দেখো, বোরাক্স Na2B4O7.10H2O, এখানে হিট করলে জলের অণু বেরিয়ে যাচ্ছে Na2B4O7 প্লাস 10H2O। এটাকে আবার যখনই মানে এটা আবার বিয়োজিত হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে হিট করার পরে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে NaBO2 প্লাস হচ্ছে B2O3। এটা ব্যালেন্স করার জন্য 2 বসিয়ে দিলাম, তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেছে। সোডিয়াম মেটাবোরেট এবং সোডিয়াম মেটাবোরেট এবং ডাইবোরন ট্রাইঅক্সাইড বা এটাকে বোরিক অ্যানহাইড্রাইডও বলা হয়ে থাকে, ঠিক আছে? বোরন ট্রাইঅক্সাইডও বলা হয়ে থাকে, আবার ডাইবোরন ট্রাইঅক্সাইডও লেখা যেতে পারে। এটাকেই বলা হচ্ছে বোরাক্স বিড বা স্বচ্ছ গুটি, বোরাক্স বিড। ঠিক আছে, তাহলে এই স্বচ্ছ সোহাগা গুটি, বর্ণহীন স্বচ্ছ সোহাগা গুটিতে কি থাকে? NaBO2 প্লাস B2O3, অপশন ডি কারেক্ট। এখানে এই প্রশ্নে কি বলছে দেখো, বোরাক্সে উপস্থিত BOB লিঙ্কেজ এবং BOH বন্ধনের সংখ্যা হলো। তো দেখো বোরাক্স যার ফর্মুলাটা আমরা এই রকম লিখে থাকি Na2B4O7.10H2। এবার স্ট্রাকচারটা ড্র করব এবং বোরাক্সের ফর্মুলাটাকে আমরা আর এক রকম ভাবে লিখতে পারি, যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে Na2B4O5OH4.8H2O। দেখো এবার কি রয়েছে, দেখো B4 রয়েছে, 4টে বোরন রয়েছে, 4টে বোরন রয়েছে, 5টা অক্সিজেন। তো 1টা 2টো 3টে 4টে 5টা কি করলাম, বোরনগুলোর মধ্যে অক্সিজেনকে বসিয়ে দিয়েছি, তাহলে 5টা অক্সিজেন হয়ে গেল। 4টে OH গ্রুপ, 4টে OH গ্রুপ বসিয়ে দিলাম 4টে বোরনের সাথে। লক্ষ্য করো যে বোরন 3টে বন্ড করেছে সেই বোরন কিন্তু sp2 হাইব্রিডাইজড, এই বোরনটাও তাই sp2 হাইব্রিডাইজড। এবং যে বোরন 4টে বন্ড করেছে সে হচ্ছে sp3 হাইব্রিডাইজড এবং তার মাথায় নেগেটিভ চার্জ থাকবে। আচ্ছা, তাহলে এখানে দেখো OH4 হয়ে গেছে এবং 8 অণু জল থাকবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, এটা টোটাল, তার মানে ওভারঅল তুমি যদি একসাথে লেখো, আমি নেগেটিভ এখানে দেখিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে 2 নেগেটিভ হচ্ছে। তাহলে সেটাকে ব্যালেন্স করতে এখানে কে আসবে, এখানে চলে আসবে 2Na প্লাস, চলে আসবে প্লাস মাইনাস নিউট্রালাইজ হয়ে গেল। এখানে হাইড্রোজেন দেখো এই যে ফর্মুলা, একই জিনিসকে তো আমরা রিপ্রেজেন্ট করছি। এখানে দেখো 10 2 20টা হাইড্রোজেন ছিল, আর এখানে অলরেডি আমরা 4টে হাইড্রোজেন লিখে দিয়েছি, তাহলে 16টা বাকি, তাহলে 8 অণু জল, 8 2 16টা, 16 আর 4 20, বাকি সব ব্যালেন্স হয়ে গেছে। এবং এর সাথে তাহলে আমরা কি লিখছি, .8H2। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমাদের প্রশ্ন করছে যে বোরন অক্সিজেন বোরন লিঙ্কেজ কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। বোরন OH বন্ড 1টা 2টো 3টে 4টে, তাহলে 5টা এবং 4টে, 5টা এবং 4টে,
অপশন এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, গ্রুপ 14 থেকে একটা প্রশ্ন করা হয়েছে যেটা বলছে ক্যাটিনেশন, অর্থাৎ একই রকম পরমাণুর মধ্যে সংযুক্তিকরণ নির্ভর করে পরমাণুর আকার এবং ইলেকট্রন বিন্যাসের উপর। গ্রুপ 14 মৌলসমূহের ক্যাটিনেশনের প্রবণতা। দেখো, গ্রুপ 14-এ কার্বন রয়েছে, কার্বন ফ্যামিলি। কার্বনের ক্যাটিনেশন ধর্ম সম্পর্কে আমরা সবাই অল্প বিস্তর জানি। কি ক্যাটিনেশন ধর্ম হচ্ছে, পরপর কার্বন পরমাণুগুলো যুক্ত হয়ে দীর্ঘ অনুশৃঙ্খল গঠন করতে পারে। সেটা ওপেন চেন হতে পারে, মুক্ত শৃঙ্খল হতে পারে, সেটা রিং হতে পারে, বদ্ধ শৃঙ্খল হতে পারে। তো কার্বনের এই ক্যাটিনেশন ধর্ম কিন্তু সব থেকে বেশি। ক্যাটিনেশন ধর্ম অর্থাৎ সেলফ লিঙ্কিং প্রপার্টি। সুতরাং কার্বনের সব থেকে বেশি থাকে, ডাউন দ্য গ্রুপ সেটা কমতে থাকে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেডের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম নেই। লেড কোনো ক্যাটিনেশন ধর্ম দেখায় না। ঠিক আছে, তো এবার দেখো ক্যাটিনেশন ধর্ম কার্বনের সব থেকে বেশি, তারপর সিলিকন। আচ্ছা একটা মিনিট, কার্বন, সিলিকন, তারপরে জার্মেনিয়াম এবং টিনের সাথে জার্মেনিয়ামের ক্যাটিনেশন ধর্ম সমান। সুতরাং কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এই যে সমান যেখানে রয়েছে সেটা দেখো। লেডের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম দেখায় না, কার্বনের অনেকটা বেশি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অপশানে গ্রেটার দ্যান দেওয়া আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কার্বন সব থেকে বেশি, তারপর সিলিকন, জার্মেনিয়াম আর টিনে সমান হয়ে যাচ্ছে। তো অপশন বি হচ্ছে কারেক্ট। কোন বন্ধনের বিয়োজন শক্তি সবচেয়ে বেশি? তো দেখো, বিয়োজন শক্তির যে ক্রম, কার্বন কার্বন বিয়োজন শক্তি সব থেকে বেশি। কারণ কি, কার্বনের সাইজ সব থেকে ছোট, গ্রুপের সব থেকে উপরে রয়েছে, তার আকার ছোট হওয়ার জন্য কার্বন কার্বন যে বন্ড তৈরি হচ্ছে তাদের সেই বন্ডটা অনেক বেশি স্ট্রং। বন্ড স্ট্রং মানে কি, বন্ড ভাঙার জন্য শক্তি বেশি লাগবে। তো বন্ধন বিয়োজন শক্তি, বন্ড এনার্জি বেশি, বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বেশি। এবং যত গ্রুপের উপর থেকে নিচে আসা হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, তো বন্ধনের বিয়োজন শক্তি তত কমছে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিনের ক্ষেত্রে আরো কমে যাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে? কার্বন কার্বনের ক্ষেত্রে সব থেকে বেশি। পরের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই কনসেপ্টগুলো কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। এই যে দেখো, ডাইহ্যালাইডগুলোর স্থিতিশীলতার বৃদ্ধির সঠিক ক্রম। তার মানে কি হচ্ছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড একই কনসেপ্ট, এখানে ডাইহ্যালাইড দিয়ে বলেছে। যেখানে আমরা কি দেখছি, NH2 NP2 NH2 NP2 অর্থাৎ কিনা ম্যাক্সিমাম আমরা হাইয়েস্ট পজিটিভ অক্সিডেশন স্টেট কত পাচ্ছি, +4 পাচ্ছি। তাহলে +4-এর সাথে সাথে আমরা দেখছি, +4-এর সাথে সাথে যত ডাউন দ্য গ্রুপ আসা হচ্ছে +2 দেখানোর প্রবণতা ইনক্রিজ করছে। এবং লেডের ক্ষেত্রে না, এটাই সব থেকে স্থিতিশীল জারণ অবস্থা লেডের ক্ষেত্রে। কেন? কারণ ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। একটু আগেই বুঝিয়ে দিয়েছি, নিষ্ক্রিয় জোর প্রভাব। একই কনসেপ্ট, যেখানে আমরা দেখছি NH2 NP2 এর ক্ষেত্রে F এবং ডিতে ইলেকট্রন রয়েছে, তাদের পুয়োর আবরণী প্রভাব, পুয়োর শিল্ডিং এফেক্টের জন্য NH এর দুটি ইলেকট্রন ইনার্ট থেকে যাচ্ছে এবং তাই ডাউন দ্য গ্রুপ +2 অক্সিডেশন স্টেট দেখানোর প্রবণতা ইনক্রিজ করছে। এবারে তাহলে ডাইহ্যালাইডগুলোর স্থিতিশীলতা যত নিচের দিকে আসবে তত বাড়বে, স্বাভাবিক ব্যাপার। তাহলে জার্মেনিয়ামের থেকে জার্মেনিয়াম +4-এই বেশি থাকতে চায়, যদিও +4-এর সাথে সাথে +2ও দেখাচ্ছে, কিন্তু +4টাও বেশি পরিমাণে ওর স্থিতিশীল জারণ অবস্থা হয়। কিন্তু +2 দেখাতে দেখাতে +2টা সব থেকে বেশি কার, লেডের ক্ষেত্রে। লেড যদি +4-এ থাকে না, সে সবসময় +2-তে চলে যেতে চায়, অর্থাৎ সেলফ রিডাকশন হয়, অর্থাৎ অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করবে, ওই কনসেপ্ট, একই কনসেপ্ট। তাহলে তুমি দেখো, লেডের ক্ষেত্রে যে ডাইহ্যালাইড PbX2 তার স্থিতিশীলতা বেশি, সবারই ডাইহ্যালাইড দিয়েছে, PbX2 সব থেকে বেশি হবে। এটাকে ক্যান্সেল করো, এ সব থেকে কম বলছে, এখানে মাঝখানে দিয়েছে, ক্যান্সেল করো। PbX2 লেড +2-তে সব থেকে বেশি হবে। জার্মেনিয়াম মাঝখানে আসার কোনো কারণ নেই, জার্মেনিয়াম +2, টিন +2, লেড +2 স্থিতিশীলতা ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করে, তাই ডাইহ্যালাইডের স্থিতিশীলতাও ডাউন দ্য গ্রুপ বাড়বে। সুতরাং অপশন ডি হয়ে যাবে কারেক্ট।
এই একই কনসেপ্টের ওপর প্রশ্ন বারবার বলছি বিভিন্নভাবে আসতে পারে। পরের প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয়, PbF4 একটি সমযোজী প্রকৃতির যৌগ। আচ্ছা, লেডের আমরা টেট্রাহ্যালাইড দেখছি, তো গ্রুপ 14 যে টেট্রাহ্যালাইড তারা সাধারণত সমযোজী প্রকৃতির হয়, তবে SnF4 এবং PbF4 এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো জেনে রাখতে হবে, যারা আয়নীয় প্রকৃতির হয়ে থাকে। সুতরাং এটাই তো সঠিক নয়, ভুল রয়েছে, এটাই সঠিক নয়, তার মানে এটাই হচ্ছে অপশন, কারেক্ট অপশন। পরেরগুলো দেখো, ভেরি ইম্পর্টেন্ট, অপশনগুলো ইম্পর্টেন্ট। লাস্ট অপশন বলছে SnF4 আয়নীয় প্রকৃতির যৌগ, এটা সঠিক, এটা সঠিক, এই যে লিখে দিয়েছি। বলছে GX4 যেখানে জার্মেনিয়াম +4 এ রয়েছে, কারণ কি টেট্রাহ্যালাইড এটা। GX2 যেখানে জার্মেনিয়াম +2 রয়েছে, ডাইহ্যালাইড, অপেক্ষা অধিক স্থিতিশীল, হ্যাঁ এটা কারেক্ট আছে। জার্মেনিয়াম +2 দেখালেও +4টাতেই ও থাকতে চায়, ডাউন দ্য গ্রুপ +2 এর স্থিতিশীলতা বাড়ে, সুতরাং এটা বেশি স্থিতিশীল, এটা ঠিক আছে। সিলিকন টেট্রাক্লোরাইড যেটা রয়েছে SiCl4 সহজে আর্দ্র বিশ্লেষিত হয়, এটাও কারেক্ট। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসে, CCl4 এর আর্দ্র বিশ্লেষণ হয় না, CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 হয়, বা বাকিরাও হবে। কারণ SiCl4 এর ক্ষেত্রে আমরা দেখব যে আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে আগে রিয়াকশনটা দেখে নাও, সিলিসিক অ্যাসিড তৈরি হচ্ছে +4HCl, এটা তুমি 2 করে দাও তাহলেই হয়ে যাবে নাকি? না, তাহলে কি হচ্ছে, এখানে 4 4 এ 8, এটা 4 করে দাও, এটা 4 করে দাও, 4HCl চলে গেল, 4 4 এ 8, 4 2 এ 8, সিলিকন অক্সিজেন 4টে, ঠিক আছে, সুন্দর হয়েছে। গল্পটা হচ্ছে CCl4 যেখানে কার্বনের ক্ষেত্রে নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কার্বনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটালের গল্পই নেই, কার্বনের হচ্ছে 2s2 2p2, ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন 4টে ক্লোরিনের সঙ্গে বন্ডিং এ চলে গেছে। সুতরাং এই আর্দ্র বিশ্লেষণের জন্য ওয়াটারের লোন পেয়ার অ্যাকসেপ্ট করার জায়গা নেই। কিন্তু সিলিকনের ক্ষেত্রে তুমি দেখছো যে 3s2 3p2 অর্থাৎ 3dটা 0 পড়ে আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল প্রেজেন্স রয়েছে, তাই সিলিকনের আর্দ্র বিশ্লেষণ পসিবল। সিলিকন দিয়েই সাধারণত প্রশ্নটা আসে, MCQ ফরম্যাটেও অন্যভাবে আসতে পারে, এবং এই হচ্ছে ব্যাখ্যা। এটা ভেরি ইম্পর্টেন্ট অপশন, অপশন থেকে আমরা আরো কিছু পয়েন্ট পড়ে নিলাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে নিচের যৌগগুলির মধ্যে কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? জারণ ক্ষমতা বেশি তার মানে অন্যকে জারিত করে নিজে বিজারিত, জারণ ক্ষমতা যার বেশি সে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। তুমি লক্ষ্য করো সিলিকন SiO2 সবকটাই আমরা অক্সাইড দেখছি, তো সবাই এখানে +4 এ থাকবে, কারণ ও অক্সিজেন O2 মাইনাস দুটো করে রয়েছে, -4 +4 -4 +4। সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, লেড হচ্ছে একদম ডাউন দ্য গ্রুপ, সব থেকে নিচে রয়েছে, যে +4 এ তো থাকতে চায় না, +2তে চলে আসতে চায়, অর্থাৎ সেলফ রিডাকশন চায়, ওই তার মানেই তো হচ্ছে নিজে বিজারিত হয়, অর্থাৎ কিনা জারণ ক্ষমতা কার সব থেকে বেশি? PbO2। ওকে, এগুলোই হচ্ছে কনসেপ্ট, কনসেপ্টে ক্লিয়ার থাকলে এগুলো সব করে তোমরা উত্তর করে নিতে পারবে। তো চলো, আরো অনেকগুলো প্রশ্ন আমাদের রয়েছে, আমরা এগিয়ে যাই এবার। পরের প্রশ্ন বলছে নিচের কোন সেটে উপস্থিত সকল বিবৃতিগুলি সঠিক? প্রথম কয়েকটা স্টেটমেন্ট রয়েছে, শুষ্ক বরফ সাধারণ তাপমাত্রা ও চাপে তরলে পরিণত হয়, সাধারণ বরফ H2O সলিড সেটা সাধারণ তাপমাত্রা ও চাপে তরলে পরিণত হয়, কিন্তু শুষ্ক বরফ মানে কি? শুষ্ক বরফ মানে হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইড, যেটা সাধারণ তাপমাত্রা ও চাপে ডাইরেক্ট গ্যাসে পরিণত, আর সেই জন্যই তো এটা ড্রাই আইস এটাকে বলা হয়, শুষ্ক বরফ বলা, সুতরাং এটা সঠিক নয়। C60 অণুতে 12টি 6 কার্বন বলয় এবং 20টি 5 কার্বন বলয় থাকে। C60 হচ্ছে ফুলারিন, ফুলারিনকে আমরা CN এইভাবে লিখি, তো N এর ভ্যালু এখানে 60, যেখানে 12টা পঞ্চভুজ থাকে অর্থাৎ পেন্টাগন থাকে,
5 কার্বন বলয় থাকে, এখানে 20টা বলছে, ঠিক নেই, এটা একদম ভুল আছে। এবং 6 কার্বন কটা থাকে সেটার জন্য হচ্ছে ষড়ভুজের জন্য একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে n-2 n/2 - 10, n/2 - 10। n এখানে কত, n হচ্ছে 60, Tn আমরা এইভাবে লিখি, তাহলে 60/2 - 10, 30 - 10 দ্যাট ইজ 20। তাহলে এখানে উল্টো লেখা আছে, 20টা ষড়ভুজ 12টা পঞ্চভুজ, যেটা উল্টো লেখা আছে। পরেরটা বলছে ZSM-5 হলো এক ধরনের জিওলাইট যা অ্যালকোহলকে গ্যাসোলিনে পরিণত করার জন্য ব্যবহৃত হয়। জিওলাইটের এই যে লাইনটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আগেও পরীক্ষায় এসেছে। সুতরাং এটা কারেক্ট আছে, ZSM-5 একটা জিওলাইট যেটা অ্যালকোহলকে গ্যাসোলিনে পরিণত করার জন্য কাজে লাগে। কার্বন মনোক্সাইড একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, এটাও কারেক্ট আছে, এটাও কারেক্ট আছে। বিষাক্ত গ্যাস কিন্তু বর্ণগন্ধ নেই, 3 আর 4 কারেক্ট, 3 আর 4 সঠিক বিবৃতি কোনটা, 3 আর 4, ঠিক আছে। চলো, আচ্ছা পরের প্রশ্ন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি কার্বোরান্ডাম নামে পরিচিত, দ্যাট ইজ সিলিকন কার্বাইড, SiC। নেক্সট বলছে C60-তে আছে, এইক্ষুনি করালাম, ওই কোয়েশ্চেনে একটা অপশানে ছিল, একটা স্টেটমেন্টে ছিল, সেখান থেকে আমি বুঝিয়েছি, সুতরাং এটা হোমওয়ার্ক দিলাম। পরের প্রশ্ন, এটা একটু বলি, দেখো, কার্বন মনোক্সাইড সম্পর্কে নিম্নের কোনটি সঠিক, এটি প্রশম অক্সাইড, ভেরি ইম্পর্টেন্ট, ইয়েস এটা সঠিক, এটি প্রশম অক্সাইড। এটি বিষাক্ত গ্যাস, বায়ুর চেয়ে হালকা, এটাও সঠিক। এটি হিমোগ্লোবিনের সঙ্গে মিশে কার্বক্সি হিমোগ্লোবিন সৃষ্টি করে, এটাও সঠিক। তার মানে সঠিক হচ্ছে সবকটি। এবং এই কার্বন মনোক্সাইড যেটা বিষাক্ত গ্যাস, সেটা আমাদের রক্তে, মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যখনই শরীরে প্রবেশ করবে, রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের সঙ্গে এটা যৌগ গঠন করছে, যেটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। তার ফলে কি হচ্ছে, যেটা এতটাই স্টেবল, যার ফলে অক্সিজেন বহন ক্ষমতা হারাচ্ছে, মানে রক্ত অক্সিজেন বহন ক্ষমতা হারানোর ফলে এটা কিন্তু খুবই বিপজ্জনক মানুষের শরীরের পক্ষে, যেটা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, ঠিক আছে। এবং সেই কার্বক্সি হিমোগ্লোবিন যেটার কথা এখানে বলছে। পরের প্রশ্ন, অলরেডি আমি ক্ষারকীয়তা নিয়ে এটা বলে দিয়েছি, তাই ম্যাচ দ্য ফলোয়িংটা তোমাদের হোমওয়ার্ক রইল, ম্যাচ করবে, এগুলো আমি বলেছি এর আগে একটা প্রশ্নে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, সিলিকনের পলিমার গঠন যেটা হচ্ছে অর্গানো সিনথেটিক পলিমার, সেটা হচ্ছে যে সাংশ্লেষিক অর্গানো সিলিকন পলিমার যেটা রয়েছে সেটা হচ্ছে সিলিকন, এটা সিলিকন। তীব্র প্রবণতা বর্তমান। সিলিকন পলিমারের শৃঙ্খলের দৈর্ঘ্য নিম্নলিখিত কোন যৌগটি যোগ করার ফলে নিয়ন্ত্রণ করা সম্ভব। সিলিকনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে R2SiO এই এককের পুনরাবৃত্তি ঘটে, এটাই হচ্ছে পুনরাবৃত্তি একক। এবং যেখানে সিলিকন অক্সিজেন সিলিকন লিঙ্কেজ রয়েছে এবং পরপর এইভাবে যুক্ত হয়ে পলিমার শৃঙ্খল গঠন করছে। তো সেই লং চেন পলিমারের শৃঙ্খলটাকে, দৈর্ঘ্যটাকে নিয়ন্ত্রণ করা যাবে কি করে, যখনই একদিকে আমরা দেখবো, দেখো কি পলিমার মানে কি হচ্ছে, ওখানে দুটো ইউনিট থেকে মনোমারের ইউনিট তারা যুক্ত হয়ে কনডেনসেশনে জল বেরিয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, এই লিঙ্কেজটা তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো R2SiO মানে কি, সিলিকন, এখানে একটা আর, এখানে একটা আর, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, আবার সিলিকন। এবার ধরো আর এর জায়গায় মিথাইল রয়েছে, ঠিক আছে, আর এর জায়গায় ধরো মিথাইল রয়েছে, এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে অক্সিজেন, আবার সিলিকন, আবার অক্সিজেন, এইভাবে চলছে। তার মানে এই যে R2SiO এই ইউনিটটাই বারবার রিপিট হয়েছে, এবং এখানে এই যে SiO এই লিঙ্কেজটা রয়েছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইভাবে পরপর চলছে। যদি আমরা Me3SiCl ব্যবহার করি, ঠিক আছে,
Me3SiCl ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? Me3SiOH। অর্থাৎ এইরকম পরপর হতে হতে যখন যুক্ত হচ্ছে তখন সিলিকনের এই দিকে OH আর এই তিনটে দিকেই যদি মিথাইল থাকে, তাহলে এদিক থেকে জল বেরিয়ে যাবে, এদিক থেকে জল বেরিয়ে যাবে, এদিক থেকে জল বেরিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এইদিকে আর চেনটা বৃদ্ধি পেতে পারবে না। সেই কারণে নিয়ন্ত্রণ করার জন্য MeSiCl3 নয়, Me2SiCl2 নয়, Me2SiCl2 থেকে তো আমরা এইটা পেয়ে যাব, Me2SiOH2, যেটাকেই তো আমরা এইভাবে লিখবো, এখানে একটা Me, এখানে একটা Me, আর এখানে একটা OH, এখানে একটা OH, সেম ইউনিট পরপর পরপর যুক্ত হতে থাকবে, কিন্তু সেই শৃঙ্খল তো বাড়তেই থাকবে। যখনই একদিকটা আমরা মিথাইল দিয়ে দেবো তখনই ব্লক হয়ে গেল, চেন আর ইনক্রিজ হবে না। তো Me3SiCl দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? Me3SiCl দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। R2SiO, R ইজ দ্য অ্যালকিল গ্রুপ, যেটা আমরা এখানে মিথাইল লিখিয়েছি। R2SiCO মানে সিলিকন অক্সিজেন, SiO, R2SiO যেটা পুনরাবৃত্তি একক, বারবার রিপিট হচ্ছে, এবং সিলিকন অক্সিজেন সিলিকন লিঙ্কেজ রয়েছে, ঠিক আছে? শুষ্ক বরফ, হোমওয়ার্ক বলে দিয়েছি অন্য কোয়েশ্চেনে, এগুলো প্র্যাকটিস করবে। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হোমওয়ার্ক দিলাম, যেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আমি বুঝিয়ে দিয়েছি কি ঘটছে, কেন ঘটছে, কনসেপ্ট। আচ্ছা, কোন এককের পুনরাবৃত্তি সিলিকনে ঘটে বলে দিলাম এক্ষুনি, ঠিক আছে? দেখেই বুঝতে পারছো অপশন। এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন বলছে PbI4 এর অস্তিত্ব নেই কারণ। দেখো, PbI4 মানে সেখানে Pb4+ রয়েছে আর I- রয়েছে। Pb4+ এবং 4I- যেখান থেকে আমরা দেখব PbI2+I2 পাওয়া যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে লক্ষ্য করো, রাসায়নিক বন্ধনে ফ্যাজান্স রুল পড়েছো, ক্যাটায়নের সাইজ যত বেশি হয় এবং ক্যাটায়নের চার্জ যত বেশি হয়, আমরা তো দেখেছি যে সেক্ষেত্রে আমরা দেখেছি যে তার পোলারাইজিং পাওয়ার, ধ্রুবায়ন ক্ষমতা অনেক বেশি। আর অ্যানায়নেরও সাইজ যত বেশি হয়, চার্জ যত বেশি হয়, ক্যাটায়নের সাইজ যত ছোট হয় আর অ্যানায়নের সাইজ যত বেশি হয়। এখানে ক্যাটায়ন Pb4+, যার ধ্রুবায়ন ক্ষমতা অনেক বেশি, আর অ্যানায়ন I-, বাকি হ্যালোজেন Pbx4, লেডের টেট্রাহ্যালাইডে তুমি যদি দেখো, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, I- সব থেকে লার্জ সাইজ অ্যানায়ন, যার পোলারাইজেবিলিটি, বিকৃত হওয়ার প্রবণতা বেশি, আর Pb4+ এর ধ্রুবায়ন ক্ষমতাও বেশি। সুতরাং ক্যাটায়ন অ্যানায়ন উভয়েরই যখন দেখছি আমরা একজনের ধ্রুবায়ন ক্ষমতা বেশি আর একজনের ধ্রুবীয়তা অর্থাৎ ধ্রুবায়িত হওয়ার প্রবণতা বেশি, তখন তাদের ক্ষেত্রে আমরা দেখব যে অক্সিডেশন রিডাকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ Pb4+ এমনিতেই Pb2+ আসতে চাইছে, তাই Pb4+ Pb2+ এ বিজারিত হচ্ছে এবং I- I2-তে জারিত হচ্ছে, এবং ফাইনালি আমরা কি পাচ্ছি? PbI2+I2, I-1 থেকে এখানে 0 হয়ে যাচ্ছে। সুতরাং সেই কারণে PbI4 এর অস্তিত্ব নেই। এবারে দেখো অপশন, Pb4+ এর উচ্চ জারক প্রকৃতি, তার মানে কি? নিজে বিজারিত হচ্ছে মানে তার জারণ ধর্ম, জারক প্রকৃতি, এটা তো ঠিক আছে। পরের অপশনে এইটাকেই বলছে উচ্চ বিজারক প্রকৃতি, যেটা তো নয়। সমযোজী চরিত্রর কারণে আমরা এই জিনিসটা বলছি না, দুটোকেই আমাদের কম্বাইন করতে হচ্ছে। এটা হচ্ছে যেমন ধরো PbF4, PbCl4, এদের তো অস্তিত্ব রয়েছে। PbBr4 যদিও দুস্থিত এবং PbI4 এরও অস্তিত্ব নেই, এটাই আমরা দেখছি। I- এর উচ্চ বিজারক প্রকৃতি, নিজে জারিত হচ্ছে, -1 থেকে 0, অন্যকে বিজারিত করবে, বিজারক প্রকৃতি, এখানে জারক বলছে, এটা হলো না। I- এর আকার বৃহৎ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এর কারণ হিসেবে আমরা বলবো অপশন এ, যেটা আমি এতক্ষণ বোঝালাম, অপশন এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে? তো এইবার কিছু কথা হোমওয়ার্কে দেব, যেটা হচ্ছে অভিযান এর আগে যে ব্যাচটি রয়েছে সেখান থেকে পি ব্লককে তোমরা চাইলেই একটু ডিটেলসে রিভিশন করতে পারবে, ঠিক আছে? ক্লাস 11, অবশ্যই পি ব্লক তো ক্লাস 12-এও রয়েছে, চাইলেই তোমরা ডিটেলস রিভিশন করে নিতে পারবে এবং
সেটা করলে ভালোই হবে। আর এমনিতে তো পড়াই আছে, তার সাথে আজকের ক্লাসের এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, হোমওয়ার্কের কোয়েশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করবে, এবং সব মিলিয়ে দেখবে এই চ্যাপ্টারটা কমপ্লিট ডান হয়ে যাবে। একটুখানি কিন্তু লাইন বাই লাইন রিড করতে হবে ইনঅর্গানিকে, ব্লক কেমিস্ট্রিতে, সেটা খুব জরুরি। আর তার সাথে কনসেপ্টগুলোকে মাথায় ক্লিয়ার রাখ, ঠিক আছে? বোঝা গেছে? আর বাকি যে জায়গায় ইনফরমেশনের বা রিয়াকশনের রয়েছে সেগুলোকে একটু বারবার দেখে লিখতে হবে। তো এই ছিল সেমিস্টার 1-এর, সবটা কমপ্লিট হলো। এবার নিজেরা খুব ভালো করে রিভিশন করতে থাকো, খুব ভালো করে পড়ো আর প্র্যাকটিস করো। যতই এমসিকিউ হোক এটা ভাববে না কি 4টে অপশান আছে একটা টিক করে দেবো। কনসেপ্ট খুব জরুরি, তাই কনসেপ্ট দিয়ে বুঝে প্রশ্ন প্র্যাকটিস করো, এমসিকিউও করো, তার সাথে লেখা প্রশ্ন লিখে নাই বা হলো, কনসেপ্টটা তো বুঝতে পারবে। তো প্রশ্ন যেভাবেই হোক প্র্যাকটিস প্রচুর করলে দেখবে সবটা তৈরি হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরে অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ।